2021 সালে এসেছিল, ঠিক আছে, 2021 সালে এসেছিল অঙ্কটা। দেখ, দেখতে পাচ্ছিস তো, 5টা পয়েন্ট, 6 দাগের কোশ্চেনটা, 6 দাগের কোশ্চেনটা 5টা দিয়েছিল, 5টা পয়েন্ট দিয়েছিল, ঠিক আছে তো, 5টা পয়েন্ট দিয়েছিল। তো এক একটার জন্য 2 নাম্বার। বাহ, কি সুন্দর দিয়েছিল, এক একটার জন্য 2 নাম্বার। প্রথম পয়েন্ট বলেছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যামাউন্টিং টু রুপিস 38,000 ইস্যুড টু প্রোডাকশন। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক ভালো করে ফোকাস করে যাবি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপের অঙ্ক পরীক্ষাতেও আসতে পারে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যুড টু প্রোডাকশন। দেখ না, আমি তোদের যেটা বলেছিলাম, ছবিটা আগে নিচে করে দিই, তারপর অঙ্কটা করবো। অঙ্কটা করবো, আমি কি বলেছিলাম আগের দিন? ম্যাটেরিয়াল, দেখ ছবিটা আছে, বলেছিলাম ম্যাটেরিয়াল, লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস আর ফ্যাক্টরি ওভারহেড, তিনটে কোথায় চলে যায়? ডব্লিউআইপি তে চলে যায়। চার্জেবল এক্সপেন্স কি ডাইরেক্ট? চার্জেবল এক্সপেন্স হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। তাহলে কি বললাম? বলতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ভালো করে শোন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডিএম মানে, এম মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এল মানে ডাইরেক্ট লেবার, ঠিক আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার কোথায় চলে যাবে? ডব্লিউআইপি তে চলে যাবে, তাই তো? তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডব্লিউআইপি তে চলে যাচ্ছে। আর এখানে বলতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যামাউন্টিং টু রুপিস 38,000 ইস্যুড টু প্রোডাকশন, মানে ঠিক আছে তো, মানে আমার গোডাউনে বেশ কিছু ম্যাটেরিয়াল আছে, যেখানে প্রোডাকশন হয় সেখানে আমি 38,000 টাকার ম্যাটেরিয়াল পাঠিয়ে দিলাম। প্রোডাকশন কোথায় হয়? ডব্লিউআইপি, মানে ম্যাটেরিয়াল পাঠাচ্ছি ডব্লিউআইপি। এটাই হচ্ছে আমার গোডাউন থেকে ম্যাটেরিয়াল যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানে ডব্লিউআইপি ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে? তাহলে যার নাম কি হবে? ম্যাটেরিয়াল চলে যাচ্ছে ডব্লিউআইপি, যার নাম হবে কি? ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, দেখ না, ম্যাটেরিয়াল চলে যাচ্ছে ডব্লিউআইপি তে, চলে যাচ্ছে ডব্লিউআইপি তে, ডব্লিউআইপি ডেবিট হলো, কোথা থেকে যাচ্ছে? ম্যাটেরিয়াল থাকে কোথায়? ম্যাটেরিয়াল স্টোরে থাকে, স্টোর থেকে যাচ্ছে, তো স্টোর কমে গেল, লিখো টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা বলেছে? হ্যাঁ, 38,000। দেখ, তাহলে জানিস অনেকে, কোনো ব্যাপার না। এটা ধর আমার, এটা হচ্ছে আমার কি? স্টোর, এটা হচ্ছে আমার স্টোর, ঠিক আছে? আর এটা ধর আমার প্রোডাকশন, এখানে প্রোডাকশন বা ফ্যাক্টরি লেভেল, এখানে আমার প্রোডাকশন হচ্ছে। তো স্টোরে কি থাকে? ম্যাটেরিয়াল থাকবে। তো স্টোরে যা ম্যাটেরিয়াল থাকবে, সেই ম্যাটেরিয়াল কোথায় পাঠাবো? যেখানে প্রোডাকশন হবে, এখানে পাঠাচ্ছি। তার মানে কি? স্টোর থেকে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? স্টোর কমছে। প্রোডাকশনে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? বাড়ছে। তাই ডব্লিউআইপি বাড়লো, স্টোর কমছে। একদম পুরো ছবি দেখে দেখে অঙ্ক হয়ে গেল, ছবির মধ্যে, ছবির মতন অঙ্ক হয়ে গেল, তাই না? তো হয়ে গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক। শিখিয়েছিলাম গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক। অর্থাৎ এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে না, ওয়ার্ক ইন প্রোগ্রেস থেকে আমরা গুডসটা কোথায় চলে যেত? ফিনিশ স্টকে চলে যেত। এটাকেই তো বলতো গুডস কমপ্লিটেড, গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক, মানে ডব্লিউআইপি থেকে ফিনিশ স্টকে যাচ্ছে। তো ধর এখানে আমার মাল তৈরি হয়ে গেল, জানিস তো, প্রোডাকশন যেখানে মাল তৈরি হয় না, তৈরি হয়ে গেল, তৈরি হয়ে একটা জায়গায় পাঠিয়ে দিলাম, গোডাউনে পাঠিয়ে দিলাম, যেখানে মাল স্টোর হবে, বুঝতে পারলি তো? এটা হচ্ছে গোডাউন। বুঝতে পারছিস কি বলছি? তোরা বুঝতে পারছিস তো? ধর আমার, ধর মার্কার পেন তৈরি করি, মার্কার পেন কারখানায় তৈরি করলাম, কারখানায় যখন মালগুলো তৈরি হয়ে গেল কোথায় পাঠাবো? গোডাউনে পাঠিয়ে দেবো। তার মানে এখান থেকে এখানে চলে আসছে। তার মানে কি? এ বাড়ছে না কমছে? এ কমছে, এ বাড়ছে। তার মানে গোডাউন বাড়ছে, মানে গোডাউনে বেসিক্যালি ফিনিশ গুডস থাকে। তাহলে এটা হয়ে যাবে, এটা বাড়ছে মানে এ হয়ে যাবে ডেবিট আর ডব্লিউআইপি ক্রেডিট। জানলাম হয়ে গেল। দুই নম্বর পয়েন্ট লে কি বললাম? ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? টু ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট, আমি ডব্লিউআইপি লিখলাম, টু ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট। ভাব এই অঙ্কগুলো আগের বার দেখাই দিয়েছি, জলের মতো অঙ্ক ছিল, রোকার করে নামিয়ে দিয়েছিলাম, কিছুই ছিল না। কেন? এত অঙ্ক করার পরে এত কিছুই নেই, অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, একদম জলের মতো অঙ্ক। ঠিক আছে তো? তো দেখ নেক্সট কি বলেছে? দুটো জানা হলো তো। সি, তো বাবা এই তো আরো সোজা দিয়েছে। সি
শিফটটা তো এতগুলোর মধ্যে এ বি তো টাফ বললেও বলা যায়, শিফটটা তো কেউই টাফ বলতে পারে না। 11 এর স্টুডেন্ট বলবে, বলছে ম্যাটেরিয়াল পারচেজ 42,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি ক্যাশে আর 27,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি ধারে। দেখ না আমি ধর একটা অ্যাকাউন্টেন্সি স্টুডেন্টকে বললাম বল ম্যাটেরিয়াল কিনে জার্নাল কি বলবি? ও বলবে স্যার ম্যাটেরিয়াল কিনেছি তার মানে লিখিস না, কেউ লিখিস না, আমি অ্যাকাউন্টসের জার্নাল বলছি। ম্যাটেরিয়াল কিনলে জার্নাল হয় পারচেসেস অ্যাকাউন্ট, পারচেসেস অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্যাশে কিনলে টু ক্যাশ, আর যদি ধারে কিনি তাহলে লিখতে হবে টু ক্রেডিটার্স। এই তো জার্নাল করবে 11 এর একটা বাচ্চা স্টুডেন্ট, তাই এই জার্নালটা করবে, তাই তো এই তো করবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ক্রেডিটার্স, ঠিক আছে? তা কত টাকা ম্যাটেরিয়াল কিনেছি? বলতে 42,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি ক্যাশে আর 27,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি ধারে, হয়ে গেল। টোটাল হলো 40 কোটি 60 970,000 69,000। এ তো অ্যাকাউন্টসের স্টুডেন্ট করবে, আমি তো অ্যাকাউন্টসের স্টুডেন্ট নই, আমি তো কস্টের স্টুডেন্ট। কস্টে এটা করা যায়, কিন্তু এটা যে জানবে না সে কষ্ট করতে পারবে না। কস্টের নিয়ম কি? কস্ট কি বলেছে? আমি বলেছিলাম না, কি বলেছিলাম? কস্ট অ্যাকাউন্টেন্ট বলেছে রিয়াল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট। ও বলছে আমি এই অ্যাকাউন্ট দুটোকে জানিই না, চিনিই না, আমি এই দুটো অ্যাকাউন্ট নেব না, করব না, আমি শুধুমাত্র নমিনাল অ্যাকাউন্ট করব, আমি শুধুমাত্র নমিনাল অ্যাকাউন্ট করব, এটা বলেছে। তাহলে এখানে যদি তোদের হিন্টস দিই, ক্যাশ হচ্ছে আমার রিয়াল অ্যাকাউন্ট আর ক্রেডিটার্স হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তার মানে ওই দুটো করবে না, ও এই দুটো করবে না, তাহলে এই দুটো ও করবে না, এই দুটোর বদলে কি করবে জানিস? তাহলে চেঞ্জ করি, এই দুটো করবে না, ও বলছে আমি রিয়াল আর পার্সোনাল অ্যাকাউন্ট করব না, রিয়াল আর পার্সোনাল অ্যাকাউন্টের বদলে আমি একটাই অ্যাকাউন্ট করব, সিএলসি বা জিএল, যে কোনো একটা অ্যাকাউন্ট করব। তার মানে ও এই দুটোর জায়গায় কি করবে? দেখ মুছে দিলাম, এই তো দুটোকে মুছে দিলাম, দুটোর জায়গায় কি করবে? সিএলসি বা জিএল। সিএলসি ফুল ফর্ম কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে 42 আর সবাই যোগ করে কত হলো? 69,000 টাকা। ও কি বলেছে? ও বলেছে দেখো এটা তো করব না, কিন্তু আমি এটা করব, নমিনাল অ্যাকাউন্ট করব, পারচেজ তো নমিনাল অ্যাকাউন্ট। ও বলছে আমি তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? না হ্যাঁ ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি ভুল আছে, এমনি ঠিক আছে। পারচেজ অ্যাকাউন্ট ঠিক আছে, কেন ঠিক আছে বললাম? কেন? ও তো বলে নমিনাল অ্যাকাউন্ট ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি ভুল আছে। কস্টিং এ পারচেজ বলে সেরকম কিছু ওয়ার্ড আসে না। পারচেজ কি পারচেজ করি? আমরা ম্যাটেরিয়াল পারচেজ করি, আর যত ম্যাটেরিয়াল পারচেজ করা হয় সব স্টোরে রাখা হয়। এই জন্য বলছে পারচেজ কথাটাকে তুমি অমিট করে টেকনিক্যাল ওয়ার্ড হবে, টেকনিক্যাল টার্ম। টেকনিক্যাল টার্ম হচ্ছে স্টোরস লেজার, স্টোরস। আরে ম্যাটেরিয়াল পারচেজ মানে স্টোর, ম্যাটেরিয়াল পারচেজ করা হচ্ছে আর স্টোর মানে একই জিনিস, ঠিক আছে? স্টোরস। শুধু সব করার আগে একটা লেজার কন্ট্রোল জুড়ে দেবো, লেজার। বাহ, এত সোজা জিনিস, কিছুই তো নেই, কিছুই নেই এর মধ্যে। 3টে পয়েন্ট হয়ে গেল। দেখ 1 2 3 6 নম্বর অলরেডি পেয়ে গেছে, অলরেডি 6 পেয়ে গেল, আর 4 বাকি, 10 নম্বর পাওয়া বাকি আছে না, 10 করতে হবে, 10 এ 10 তুলতে হবে। এরকম অঙ্ক মানে ভাবনা, সত্যি কথা বলছি, এরকম অঙ্ক পরীক্ষাতে কতক্ষণ টাইম দিতে হয়? আরে আমি এতক্ষণ বোঝাচ্ছি, এই 5টা জার্নাল করতে হার্ডলি 5 মিনিট, 4.5 থেকে 5 মিনিট দিতে হয়। 4.5 থেকে 5 মিনিট ভাবেও তো না কেউ এইসব জার্নাল, কেউ ভাবে না। তারপর বলেছে ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল্ডিং। আর আচ্ছা আমি অ্যাকাউন্টসের স্টুডেন্ট, ঠিক আছে? আমাকে বলছে অ্যাকাউন্টসের স্টুডেন্ট, মানে আমি এটা 11 এর স্টুডেন্টকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করব, বল না ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল্ডিং এর জার্নাল কি হবে? ও বলে দেবে, স্যার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। ও বলবে কি জানিস? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু কি জানিস? টু কি বলবে? টু ফ্যাক্টরি বিল্ডিং। ও এটাই বলবে, এটা 11 এর স্টুডেন্ট বলবে, 11 এর কোন স্টুডেন্ট বলবে? যে অ্যাকাউন্টস করছে, কিন্তু আমরা তো অ্যাকাউন্টস করছি না, কস্টিং করছি। ডেপ্রিসিয়েশন কোন অ্যাকাউন্টের মধ্যে? নমিনাল অ্যাকাউন্ট, মানে এটা করবে, ঠিক আছে? ফ্যাক্টরি বিল্ডিং কোন অ্যাকাউন্টের মধ্যে? রিয়াল অ্যাকাউন্ট, জানিস? বিল্ডিং আছে তো রিয়াল অ্যাকাউন্ট। ও বলছে আমি এটা করব, ফ্যাক্টরি বিল্ডিং আমি করব। তাহলে ফ্যাক্টরি বিল্ডিং এর জায়গায় কি করবে? বল সিএলসি বা জিএল, সিএলসি বা জিএল। আর ডেপ্রিসিয়েশন নমিনাল অ্যাকাউন্ট এটা করবে, কিন্তু ডেপ্রিসিয়েশন বেসিক্যালি কস্টিং কোথায় ইউজ করে? ফ্যাক্টরিতে। তাহলে জার্নাল হবে ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে আমি মুছে করছি পুরোটা, দেখ ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরিতে ইউজ করা, তাহলে লিখো ফ্যাক্টরি ওভারহেড। একটা এই জার্নালটা করেছিলাম অনেকদিন,
ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি মানে কস্ট লেজার কন্ট্রোল। দেখে নিচ্ছি কি করেছিলাম একবার। কত টাকা হবে? 7,000 তাহলে কত নম্বর পেয়ে গেলাম? দেখ চারটে মিলে গেল। তুই দেখতে পাচ্ছিস ওরা কি লেভেলের কোশ্চেন করে? আরে ওরা কি লেভেলের কোশ্চেন করবে? কিছুই তো নেই, এই পয়েন্টই করবে। আর বলে ফ্যাক্টরি ওভার রিকভার, তাই তো? এই মাত্র বলেছিলাম বাট ভুলে গেছি আমি। আমার মনে করছি দেখ বলেছিলাম ম্যাটেরিয়াল, লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস আর ফ্যাক্টরি ওভারহেড সব কোথায় চলে যায়? ডব্লিউআইপি তে। ম্যাটেরিয়াল চলে যাবে ডব্লিউআইপি, লেবার যাবে ডব্লিউআইপি, ডাইরেক্ট যাবে ডব্লিউআইপি, ফ্যাক্টরি ওভারহেড যাবে ডব্লিউআইপি। ফ্যাক্টরি ওভারহেড যে ডব্লিউআইপি তে যাচ্ছে তার মানে এটাকেই বলছে রিকভার। এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড রিকভার বা এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড চার্জ, ঠিক আছে? বা এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্ব। তো কি কি টার্ম ইউজ করলাম? চার্জ, অ্যাবজর্ব, রিকভার। চার্জ, অ্যাবজর্ব, রিকভার, ঠিক আছে? তো তার মানে কোশ্চেনে বলে দেখ ফ্যাক্টরি ওভারহেড রিকভার 15,000 টাকা, তার মানে কি ফ্যাক্টরি ওভারহেড আর ডব্লিউআইপি এই দুটো সম্পর্ক হচ্ছে। তো জার্নাল কি হবে? ডব্লিউআইপি। তোদের মনে পড়ছে কিনা জানি না। দেখ আগের দিন একটা অঙ্ক করেছিলাম। দেখ আগের দিন যখন করলাম না ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট করলাম না, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট করলাম, এই টেবিলে লিখলাম সিএলসি কত টাকা খরচা হলো, তাই না? আমি বলেছিলাম ফ্যাক্টরি ওভারহেড রিকভারটা কত যাবে? ডব্লিউআইপি, এখানে ডব্লিউআইপি লিখলাম। এখন এই জার্নালটা এই কত সুন্দর ইজি। ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা রিকভার করব কোথা দিয়ে? ডব্লিউআইপি। জার্নাল কি হবে? কারণ আমি কি বলেছিলাম ফ্যাক্টরি ওভারহেড চলে যাবে ডব্লিউআইপি তে, তাহলে ডব্লিউআইপি টু ফ্যাক্টরি ওভারহেড। ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল। কত টাকা? তাহলে কত পেয়ে গেলাম পরীক্ষায়? 10 এ 10। এখন যে বলি স্যার আপনি তো কত সুন্দর বললেন 10 এ 10 পেয়ে গেলাম, ন্যারেশন লিখতে হবে না? আরে ন্যারেশন কি? আরে ন্যারেশন শুরু করতে হয় বিং দিয়ে, যেমন লাস্টেরটা ন্যারেশন দিয়ে বলে দিই বাকি কলার কি আছে। বিং ফ্যাক্টরি ওভারহেড রিকভার হয়ে গেল, তো তার আগে ন্যারেশনটা বলে দিই। আরে কি লিখবো? বিং ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং, স্যার আগের ন্যারেশনটা বলে দিই। স্যার বিং ম্যাটেরিয়াল পারচেজ, তার আগে ন্যারেশনটা বলে কি? আরে যা লেখা আছে টুকে দেবো। আরে এখানে যা লেখা আছে টুকে দেবো, শুধু আগে একটা বিং দিয়ে দেবো, হয়ে গেল। এটা ন্যারেশন। ধর এই অঙ্ক লেখে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা দেখ এখন যে অঙ্কটা করছি এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2018 এ এসেছিল, ঠিক আছে? কবে এসেছিল? 2018 সিইউ বিকম অনার্স 2018, ঠিক আছে? 7 এর দাগের বি, ঠিক আছে? পরীক্ষার অঙ্ক, ঠিক আছে? ইউনিভার্সিটির অঙ্ক। প্রথম বলেছে এখানে কি বলেছে দেখ, বলেছে অ্যাজিউমিং নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম। কি বলেছে? নন ইন্টিগ্রেটেড বলে দিয়েছে। দেখ পাস জার্নাল এন্ট্রিজ ইন দা কস্ট বুকস ফর দা ফলোইং ট্রানজাকশন। তো বুঝতে পারছিস তো পরীক্ষার যে কোশ্চেনটা দেবে না পড়ে নিবি ওটা ইন্টিগ্রেটেড বলছে নাকি নন ইন্টিগ্রেটেড বলছে, ঠিক আছে? ইন্টিগ্রেটেড একরকম রুল হয়, নন ইন্টিগ্রেটেড একরকম। চিন্তা নেই, আজকে আমি ইন্টিগ্রেটেডটা দিয়ে দেবো। 40 মিনিটের ছোট্ট একটা ভিডিও আছে। পরীক্ষায় আজ পর্যন্ত জীবনে পরীক্ষায় আজ পর্যন্ত জীবনে কোনো ইন্টিগ্রেটেড আসেনি, ঠিক আছে? ইন্টিগ্রেটেড একটা 40 মিনিটের একটা ভিডিও আছে, ওটা 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 দিয়ে দেবো। হ্যাঁ না না, আর ও তো জেনারেলে আসবে না, ও অনার্সের স্টুডেন্টে দেখতে হবে, জেনারেল স্টুডেন্ট না দেখলেও চলবে, ঠিক আছে? ওটা যে অনার্সের আজ পর্যন্ত বন্ধু আসেনি, কোনো কিছু টেস্ট হয়ে থাকে অনার্সের উপর টেস্ট হবে, তারপরে জেনারেলে আসবে, তাই না? তো ঠিক আছে, তো অনার্সে কিছুই নেই, যে নন ইন্টিগ্রেটেড পড়ে সেই ইন্টিগ্রেটেড পড়ে, যে নন ইন্টিগ্রেটেড পড়ে সেই ইন্টিগ্রেটেড পড়ে না, একদম ইজি, কিচ্ছু নেই। জাস্ট ওই প্রথম যখন ভিডিওটা আরম্ভ করেছি প্রথম জাস্ট কথা 2-3টে কথা বলেছি, 2-3টে কথা যে শুনে নেবে তাকে আর ইন্টিগ্রেট না দেখলেও চলে যাবে, এমনি পড়ে যাবে, কিছু নেই। আরে এই যে জার্নালগুলো লিখছিস ওই জার্নালটাকে ইন্টিগ্রেট করা যায়, বুঝতে পারলি? ওইগুলোকেও ইন্টিগ্রেট করা যায়। তো জাস্ট একবার দেখলেই হয়ে যাবে, জাস্ট একবার কোন এন্টিকে কি বলে জাস্ট শুনে নিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, ওটা কোনদিন আসেনি, যদি আসলে আসুক, ঠিক আছে? এত সোজা জিনিস, অনেক সোজা, ঠিক আছে? তো দেখ কি বলছে, আরে আমি কি করি, কোনো কঠিন জিনিসটাকে সোজা করার চেষ্টা করি, যে কোনো কঠিনও থাকে সেটাকে সোজা করে নিয়ে আসি, ঠিক আছে? তো 1 নম্বর পয়েন্ট বলেছে দেখ এখানে ম্যাটেরিয়াল কিনেছি, ম্যাটেরিয়াল কিনে জানার কি
ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি হয় কি বললি বল? কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু জিএল। একদম ঠিক বলেছিস। আরে তোরা তো বলবি আমি কি করব, তুই তো করালাম। তো ম্যাটেরিয়াল কিনলে জার্নাল হয়, তোরা বললি কত নম্বর পয়েন্ট এটা? এক। বললি স্যার স্টোরস লেজার control account debit, stores ledger control account debit to cost ledger control account. Stores ledger control account debit to cost ledger control account কত টাকা? 80,000 ঠিক না? আরে কমন ব্যাপার, তোরা যারা জানিস ভালো, না জানিস আরো ভালো। ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি হয়? 11 এর স্টুডেন্টকে যদি বলি, সে বলবে স্যার পারচেজ টু ক্যাশ। পারচেজ কোন অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট দেখাতে পারে, কিন্তু ক্যাশ তো রিয়েল দেখাতে পারে না। তো রিয়েল অ্যাকাউন্টের জায়গায় কি দেখবে? কস্ট লেজার কন্ট্রোল লিখে দিলাম। আর পারচেজটাকে এখানে কি ইউজ করা হয়? কি পারচেজ করে? ম্যাটেরিয়াল, তাই স্টোর লেজার কন্ট্রোল। আরে কত ধরে বুঝিয়ে দিতে পারি না। ইস্যু অফ ম্যাটেরিয়াল ফর প্রোডাকশন, ম্যাটেরিয়াল ইস্যু করছি প্রোডাকশনের জন্য। আমি কি বললাম? ম্যাটেরিয়াল কিনে কোথায় রাখবো? গোডাউন। মানে আমার ম্যাটেরিয়াল কোথায় থাকে? ম্যাটেরিয়াল নিশ্চয়ই একটা গোডাউনে থাকে। ম্যাটেরিয়াল স্টোর, মানে আর একটু ভালো করে যদি বলি, ম্যাটেরিয়াল স্টোরে রাখা হয়। স্টোর থেকে ম্যাটেরিয়াল কোথায় পাবো? যেখানে প্রোডাকশন হবে। তার মানে স্টোর থেকে কোথায় যাবে? ডব্লিউআইপি। তাহলে ডব্লিউআইপি টু স্টোর, তাই না? ডব্লিউআইপি টু স্টোর 2 নম্বরে ডব্লিউআইপি ledger control account debit to stores ledger control। তার মানে নিউ যে সিবিসিএস এর সিস্টেম আছে, সেই সিস্টেমে কিন্তু এখন আমাদের লেজার আসেনি। আরে দুবারই তো, মানে একবারই তো অফলাইনে পরীক্ষা, দুবার অফলাইনে পরীক্ষা হয়েছে, সেখানে লেজার আসে। একবার অনলাইনে পরীক্ষা হয়েছে, সেখানেও লেজার আসে। আর লেজার আসলেই বা কি কোনো কঠিন। তবে আমি বলছি যদি আসে, যদি ওরা দেয় নন ইন্টিগ্রেটেড, ওরা জার্নালি দেবে, লেজার জার্নালি। ঠিক আছে? কত টাকা? 50,000। 3 নম্বর কি বলেছে? ইস্যু অফ ম্যাটেরিয়াল ফর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। ঠিক আছে? ম্যাটেরিয়াল ইস্যু করছি, ঠিক আছে? কেন? রিপেয়ার করা যায়। ঠিক আছে? বেসিক্যালি রিপেয়ার কোথায় হয় জানিস তো? ফ্যাক্টরিতে হয়। রিপেয়ার কোথায় হয়? কোম্পানি যে সমস্ত ম্যাটেরিয়াল রিপেয়ার হয়, ওটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে রিপেয়ার হয়। তাহলে জার্নাল কি হবে? ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল। লিখবি ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা দিয়েছে? 5,000 টাকা। আমার স্টোরে বেশ কিছু ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে? কিন্তু আমার স্টোরে ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়াল পাঠিয়েছিলাম প্রোডাকশন করার জন্য। কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, তাহলে সেই ম্যাটেরিয়ালগুলোকে আর একটু রিপেয়ার করতে হবে, আবার ম্যাটেরিয়াল পাঠালাম স্টোর থেকে। বুঝতে পারলি তো? তাহলে স্টোর কমে গেল। স্টোর কেরি কোথায় পাঠাচ্ছি? রিপেয়ারটা কোথায় করব? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি ওভার কন্ট্রোল। তো হয়ে গেল 4 নম্বর। ডাইরেক্ট ওয়েজেস চার্জ টু প্রোডাকশন। ও স্যার এটা হেভি দিয়ে দিয়েছে। এটা তো একই জিনিস। ওয়েজেস, কারণ ওয়েজেসটা কোথায় নিয়ে যায়? ডব্লিউআইপি টু ওয়েজেস। ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত? 15,000। 15,000 তো লাস্ট কি বলেছে? স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার। অ্যাকাউন্টস তো করেই এসেছি, স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, তাই না? অ্যাকাউন্টস তো করেই এসেছি। এমনি বলতে হবে অ্যাকাউন্টসে স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার হলে কি জার্নাল করতে? বলতে পারবি? স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার হলে কি হতো? পারচেজ কমে যেত। কি লিখছি? জার্নাল লিখছি স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ।
তাই করতি। এখানে কি করতে হবে, তুই কি করতি আগে অ্যাকাউন্টসে করতি, অ্যাকাউন্টসে কি করতি তুই বল, স্টক ডিস্ট্রয় বাই ফায়ার মানে আগুন লেগেছে, টু পারচেজ, এটা হচ্ছে অ্যাকাউন্টসে, এটা অ্যাকাউন্টসে করতি, স্টক ডিস্ট্রয় বাই ফায়ার টু পারচেজ, এটাই অ্যাকাউন্টসে করতি। তুই তো না এখন বলছি স্যার আমরা যখন 11 যখন ফায়ার অ্যাকাউন্ট করতাম লেখা থাকতো স্টক মানে 10,000 টাকার আগুন লেগে গেছে, 6,000 টাকা ইন্স্যুরেন্স ক্লেম দিয়েছে, ঠিক আছে তো, তাহলে বাকি 4,000 টাকা লস হতেই তো করতি। আরে বাদ দে না ইন্স্যুরেন্স ক্লেম, কোথায় বলেছে ইন্স্যুরেন্স ক্লেমের কথা বলেছে নাকি, বলেছে কত টাকার বুকস আগুন লেগেছে বল, 4,000 টাকার বুকস আগুন লেগেছে। তাহলে গুডস আগুন লাগলে গুডস বাড়বে না কমবে, গুডস কমবে মানে পারচেজ কমবে আর স্টক এটা পুরো লস হয়ে যাবে। অ্যাকাউন্টস কি করবে, এই সরি কস্টিং কি করবে, কস্টিং করবে পারচেজ তো নমিনাল অ্যাকাউন্ট, এটা দেখাবো পারচেজের জায়গায় কি দেখাবে, স্টোরস লেজার কন্ট্রোল, স্টোরস লেজার কন্ট্রোল এখন পারচেজটা করবে। কিন্তু স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, আচ্ছা স্টক বলতে হবে আমাদের বিজনেসে দু ধরনের লস, একটা নরমাল লস হয় একটা অ্যাবনর্মাল লস। এটা কি ধরনের লস, অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লসের টাকা কোম্পানি কাস্টমারের থেকে নিতে পারে না, বুঝতে পারেন। শোন ধর আমার ধর পেনের কারখানা আছে, পেন ধর গোডাউনে আগুন লেগে গেল, আগুন লেগে যাওয়াতে যে লস হয় এটা আমার অ্যাবনর্মাল লস, এই টাকা আমি কাস্টমার থেকে নিতে পারবো, এটা নিতে পারবো না, এটাকে বলে অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লসের টাকা কখনো কাস্টমার থেকে নিতে পারবো না, এটা আমার লস। কিন্তু নরমাল লস যদি হয় সেটা আমি কাস্টমার থেকে নিতে পারবো, এটা আমার লস না। নরমাল লস সব দোকানে হয়, সব দোকানে হয়, কোনো দোকানে হয় না এমন হতে পারে, উদাহরণ দিয়েছিলাম নরমাল লস সব দোকানে হয়, কিন্তু অ্যাবনর্মাল লস আগুন কি সব দোকানে লাগতে পারে, পার্টিকুলার কোনো একটা দোকান নিজের দোষে লাগতে পারে, বুঝতে পারলি? তো অ্যাবনর্মাল লস যদি হয় সেটা কিন্তু কোম্পানিকেই বিয়ার করতে হবে, কিন্তু নরমাল লস হলে কাস্টমার বা পাবলিক বিয়ার করবে। তো যদি তোর বলে স্টক ডিস্ট্রয়েড ফায়ার মানে স্যার অ্যাবনর্মাল লস, এটা কোম্পানি, এই লস কোম্পানির লস, আর কোম্পানির লস চলে যায়, এই যে মুছে দিলাম, এই যে এখানে চলে যাবে, ফাঁকা জায়গা থেকে এখানে লিখবো কস্টিং পিএ, কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো, টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সুন্দর, আরে তোরা বল শেষ হয়ে গেল কিছু নেই, দেখ 5টা পয়েন্ট 10টা পয়েন্ট দেখ না, বা এই বছর কি দিয়েছো, মানে এটা 2018 সালে কিন্তু খুব মানে খুব বাজে কাজ করেছিল 2018 সালে, কি করেছিল জানিস তো, 5টা পয়েন্ট লিখতে বলেছিল, 5 নাম্বার দেবো তোমাকে 5 নাম্বার, অন্যান্য বছর 10 নাম্বার দিয়েছিল, কি তাই নেবো, আরে ওরা আমাকে যা দিয়েছে তাই নেবো, 5 নম্বর দিয়ে 5 নম্বরই নেবো, 5-এ পাস করবো। কিন্তু কি হয়েছে জানিস তো, এই যে এতদিন যত ইউনিভার্সিটি যত এই নন ইন্টিগ্রেটেড সিস্টেম অঙ্ক আছে সব তো করলাম, আমি একটা জিনিস দেখলাম, আমি যে প্রথম ভিডিওতে নন ইন্টিগ্রেটেড কটা জার্নাল দিয়েছিলাম, 36টা জার্নাল যে টু দা পয়েন্ট বুঝিয়েছিলাম, ওর বাইরে জার্নাল নেই, আরে ওর বাইরে জার্নাল বইতেই নেই, ও যে কোশ্চেন সেট করবে বাইরে সেট করতে জীবনে পারবে না, জীবনে ওর লিমিটই নেই, ওর বাইরে কোশ্চেন করবে, এর বাইরে কোনোদিন কোশ্চেন করবে না, তাও তো বলে দিই তোর পরীক্ষায় আসবে ওই 36টা, তুই মনে করিস স্যার কি কোশ্চেন দেখতেই হবে না, 36টা পয়েন্ট একবার রিডিং করে চলে যাবি, পরীক্ষায় করে আসতে হবে 36টা পয়েন্ট ব্যাস, আর কিছু তো শেষ। দেখ এখন যে অঙ্কটা করছি কস্ট লেজার কন্ট্রোল, মানে কি বলছি, আমাদের টপিকটার নাম কি, নন ইন্টিগ্রেটেড সিস্টেম, ঠিক আছে তো, এতক্ষণ নন ইন্টিগ্রেটেড সিস্টেমে বেশ করে জার্নাল করলাম, আমি একটা লেজার করি, ঠিক আছে, একটা লেজার করিয়েছি, নন ইন্টিগ্রেটেড সিস্টেমে এতক্ষণ দুটো অঙ্কের জার্নাল করালাম। এবার ইউনিভার্সিটিতে এসেছিল একবার লেজারের অঙ্ক দিয়েছিল, দুবার 7 সালে দিয়েছিল, আবার ঠিকঠাক 7 বছর পর মানে 14 সালে দিয়েছিল, ঠিক আছে, এবছর দেবে তো না, 21 তো পরীক্ষা হলো না, দিলে দিতে পারে, 7, 14, 21 দিলে দিতে পারে, কি যায় আসে, তো লেজার করাচ্ছি, দেখ লেজার করাচ্ছি, আর দিলে তো সিলেবাসে 10 নাম্বার আছে না, যদি দেয় এখন যেরকম অঙ্ক হচ্ছে এরকম অঙ্ক দেবে, ছোট দেবে, যদি লেজার দেয় দেওয়ার চান্স নেই, যদি দেয় তাহলে খুব ছোটই দেবে, খুব বেশি আইটেম থাকবে না, কারণ ওরাও তো একটা টাইমের মধ্যে তো অঙ্কটা শেষ করতে হয়, সেটার মধ্যে পড়ছে। তো যাই হোক অঙ্কটা খুব সোজা অঙ্ক দিয়েছে, একদম ইজি অঙ্ক, ঠিক আছে। তো দেখ 2014 সালের অঙ্কটা প্রথমে অ্যাকাউন্ট গুলো খুলবো, অ্যাকচুয়ালি এই অঙ্কে 7টা লেজার করতে হবে, আমার বোর্ডে তো 7টা ধরলো না, কটা ধরলো, 1, 2,
3 4 5 পাঁচটা ধরলো, পাঁচটা করে নেব, আবার মুছবো, তারপর বাকি দুটো করব, শেষ করে দেবো। ঠিক আছে? তো দেখ কি কি বলেছে, প্রথমে বলেছে স্টোর। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমি আগের দিন বলেছিলাম, তো আরেকবার বলে দিই। কি বলেছিলাম? স্টককে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? একটা ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর একটা হচ্ছে ফিনিশ গুডস। ঠিক আছে? স্টককে তিন ভাগে ভাগ করি। এটা আমি ক্লাস 11 এ শিখিয়েছিলাম। খাতা খুলবি, ক্লাস 11 এ অ্যাকাউন্ট চাকা থেকে লেখা আছে। ফার্স্ট দিন লিখেছি, ফার্স্ট সেকেন্ড দিন লিখেছি। তো স্টককে তিন ভাগে ভাগ করি, একটা ম্যাটেরিয়াল, একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর একটা ফিনিশ গুডস। ম্যাটেরিয়ালটা আমরা বলি লাস্টে, পরবর্তী সময় কি বলি? স্টোর। তাহলে তোরা বল অ্যাকাউন্টস তো করেছি, অ্যাকাউন্টসে কোনো স্টুডেন্ট যদি বলি আচ্ছা স্টকটা কি, ব্যালেন্স শিটে কোথায় বসে? অ্যাসেটে বসে। তাহলে স্টক তোমার অ্যাসেট, স্টক তোমার অ্যাসেট। আর এটাও তো জানি অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয় জানি? অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তার মানে বুঝলাম স্যার, এটা অ্যাসেট, এটা অ্যাসেট, এটা অ্যাসেট, তিনটেই অ্যাসেট। তার মানে অ্যাসেট বাড়বে এইদিকে, কমবে এইদিকে। এটাও অ্যাসেট, বাড়বে এদিকে, কমবে এদিকে। আর ফিনিশ গুডস আমি করতে পারছি না, পরে করব। ঠিক আছে? তো বল, এখানে আমার একটা কালো পেন ছিল, কালো পেনটা কোথায় রাখবো? হ্যাঁ পেয়েছি, কালো পেন পেয়েছি। অঙ্ক করার সময় পেন হারিয়ে যেত, অঙ্ক করা যায় পেয়েছি, মার্কার, ওই একই হলো সব। দেখ তো কি বলছে, স্টোর লেজার কন্ট্রোল, ওপেনিং ব্যালেন্স আর 20,000 টাকা দিয়েছে। এটা অ্যাসেট, তো অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে? ডেবিট। ডেবিট লিখবো কি? টু ব্যালেন্স বিডি কত টাকা? স্যার 20,000। তো ওপেনিং ব্যালেন্স যেদিকে বসে, ক্লোজিং ব্যালেন্স তার অপোজিট সাইডে বসে একদম। এখানে লিখবো বাই ব্যালেন্স সি। ঠিক আছে? তারপর কি বলেছে? ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট, এটাও তো অ্যাসেট। এই মতো বোঝালাম তো, চোখের সামনে বোঝালাম। অ্যাসেট, ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল, ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসবে। এখানে লিখো টু ব্যালেন্স বিডি 14,000 টাকা, আর বাই ব্যালেন্স সি 8,500 টাকা। এখানে লিখো বাই ব্যালেন্স সি 8,500। ক্লিয়ার হয়ে গেল? স্যার ফিনিশ গুডস, আরে করবো কি করে এখন? জায়গায় নেই, জায়গা নেই ফিনিশ গুডস করার, জায়গা করতে বলছি। আচ্ছা তারপর আমি আগের দিন একটা কথা বলেছিল, স্যার কি বলেছিলেন মনে কর? আমি বলেছিলাম এই দেখ না, এদিক টাকা বোর্ডের দিকে দেখ, স্টক ম্যাটেরিয়াল এর ওপেনিং আর এর ওপেনিং, তিনটি ওপেনিং যোগ করব, বল না? স্টোরের ওপেনিং কত ছিল স্যার? 20,000। ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং কত ছিল স্যার? 14,000। কিন্তু ফিনিশ গুডস এর ওপেনিং কত ছিল? 16,500, তাই তো? 16,500 তিনটে যোগ করে 20 আছে, 34 আর 16 50,500, তাই তো? তিনটে যোগফল কত? তিনটে যোগফল 50,500। তার মানে এই যে তিনটে যোগফল 50,500, এই যে স্টোর, ডব্লিউআইপি আর ফিনিশ গুডস, তিনটের ওপেনিং ব্যালেন্স যোগ করে যত টাকা বের হবে সেটাই হবে কস্ট লেজার কন্ট্রোলের ওপেনিং ব্যালেন্স। তার মানে বুঝতে পারলি, কস্ট লেজার কন্ট্রোল ওপেনিং ব্যালেন্স হবে 50,500 বার ক্রেডিট দিকে। মানে এইগুলো টোটালটা কোন দিক ডেবিটে বসছিল? এই যে আগে দিন শিখিয়েছিলাম, ট্রায়াল ব্যালেন্স করে দেখিয়েছিলাম, আগের দিন ট্রায়াল ব্যালেন্স করে দেখিয়েছিলাম কেন এইটা বসছে। এখানে লিখব বাই ব্যালেন্স বিডি, কেন এইটা বসছে? বাই ব্যালেন্স বিডি 50,500। ট্রায়াল ব্যালেন্সটা খুলে দেখবি, এইগুলো টোটাল গুলো কি সব ডেবিট দিকে বসছে। তাহলে ডেবিটের টোটালটা থেকে এইটা বসছে, ওটা বলেছিলাম 50,000। না অত অসুবিধা নেই, অত অসুবিধা কি দরকার আছে ভাই? এই তিনটে স্টোরের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসলো, ডব্লিউআইপি ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসলো, ফিনিশ গুডসের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসলো। তো মনে রাখ, এই তিনটে যোগ করে যেটা হবে সেটা ওটা এই থেকে বের হবে। কিন্তু মাথায় রাখবে, নাহলে আগের দিন খাতা দেখে নিবি না কিভাবে করেছি। 50,500 হয়ে গেল। এবার এদিকে নিচে লিখো টু ব্যালেন্স সি। নিয়মটা কি? এর ক্লোজিং কত ছিল? 25,000। এর ক্লোজিং কত ছিল? 18,500। লেখ, আবার লেখ, ক্লোজিং করে লেখ, একটা জায়গায় জাস্ট লিখছি। কত? 25,000, 18,500 আর 17,500। টোটাল কর 25 আর 18 43, 43 আর 17 60, 61,000। এর জন্য ক্যালকুলেটর লাগবে 61,000 টাকা, তাই তো? ট্রু ব্যালেন্স সিটি কত? 61,000 টাকা। হয়ে গেল? এটা ক্লিয়ার? বোঝা গেল তো? তো যদি মনে হয় না স্যার কি করে বড় দেখাবো, তাহলে তুই ব্যাকেট দেখাবো, ঠিক করে ব্যাকেট দেখাবো, ঠিক করে। এবং দেখানোটা তো উচিত, দেখানোটা তো উচিত, না তো ভাই পাশের জন্য দেখে ঢুকে দিয়েছিস, না তো ভাবে পাশের জন্য দেখে ঢুকে দিয়েছিস, পরীক্ষায় তুই দেখাতে হবে তোকে।
আমি কেন দেখালাম না তাহলে আমার এখানে জায়গা ছোট ধরবে না তাই দেখাতে পারলাম অবশ্যই লিখতে হবে না না ওপেনিং না বাই ব্যালেন্স বিডি প্যাকেজে লিখবি যে 20000 যোগ 14000 যোগ 16500 দেখাতে হবে আর যদি না দেখাস কোনো সমস্যা নেই ট্রায়াল ব্যালেন্স করে দিতে হবে ট্রায়াল ব্যালেন্স করাচ্ছে প্যাকেটে দিকে দেবে এটা শিখে গেছিস তোরা ম্যাটেরিয়াল পারচেজ 47500 তো ম্যাটেরিয়াল পারচেজ করলে ম্যাটেরিয়াল বাড়বে না কমবে বাড়বে তাহলে ডেবিটে লিখবো কি বলে লিখতে শিখেছিলাম সিএলসি তাই তো তাহলে এটাকে শর্টে বলে সিএলসি পরীক্ষায় শর্ট করলে নাম্বারটা শর্ট দেবে ঠিক আছে কত হলো 47500 টাকা ঠিক আছে 47500 এখানে লিখব 2 সিএলসি তাহলে সিএলসি তে এইটা বসবে কি বাই এসএলসি আমি এখন শর্টে করছি কিন্তু পরীক্ষায় কিন্তু ফুল লিখতে হবে ঠিক আছে তো তাহলে বুঝতে পারলি এখানে স্টোরেজ ডেবিটে সিএলসি আর সিএলসি পেইডে এসএলসি ঠিক আছে তারপর ডাইরেক্ট ওয়েজেস পে 25000 তাহলে ওয়েজেস পে করছি মানে তো খরচা ভাই খরচা বাড়ছে খরচাকে বাড়াতে গেলে এই দিক কমাতে গেলে এই দিক এখানে লিখো 2 সিএলসি এখন কত ওয়েজেস সিএলসি কত বলছে 25000 টাকা লিখে দিলাম সেটা আবার কোথায় চলে যাবে সিএলসি পেইডে লিখ বাই ওয়েজেস কন্ট্রোল ডব্লিউসি লিখলে বুঝতে পারবি ওয়েজেস কন্ট্রোল কত 25000 টাকা আমি বারবার বলছি আমার জায়গা নেই জায়গা শর্ট তাই আমি শর্টে লিখছি তোরা ফুল ফর্ম লেখ না তোরা ফুল ফর্ম লেখ বাই ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ঠিক আছে বাই ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট তোরা ফুল ফর্ম লেখ নেক্সট কি বলেছে ওভারহেড ইনকার্ড স্যার ওভারহেড জানিস অঙ্কটা ওরা শুধু ওভারহেড বলেছে কেন ওভারহেড তো তিন ধরনের ফ্যাক্টরি হয় অফিস হয় সেলিং হয় তিনটে বলে আরে অঙ্কটা তো ছোট অঙ্ক করার চেষ্টা করি মানে পরীক্ষায় তো করতে পারবে না বুঝতে পারছিস কি বললাম যদি ফ্যাক্টরি ওভারহেড করতে হয় অফিস ওভারহেড করতে হয় সেলিং ওভারহেড করতে গেলে অঙ্কটা তো অনেক আরো বড় অঙ্ক হবে তো নাম্বারটা অনেক বড় দিতে হবে টাইমটা অনেক বেশি দিতে হবে এই জন্য শুধু ওভারহেড করবে ঠিক আছে তা এই শুধু ওভারহেড বলতে ফ্যাক্টরি ওভারহেডকে বুঝিয়েছি ঠিক আছে তো ফ্যাক্টরি ওভারহেড ওই একই রকম খরচা অ্যাকাউন্ট বাড়বে এইদিকে কমবে এইদিকে তাহলে কি বলি কত টাকা খরচা ফ্যাক্টরি ওভারহেড 12500 টাকা তাহলে 2 সিএলসি অ্যাকাউন্ট 12500 টাকা সিএলসি পেইডে বলবে বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা 12500 ঠিক আছে নেক্সট কি বলেছে ওভারহেড রিকভার তাই বলেছে আমি আরে কতবার বলবো রে আজকেই তো বললাম না জার্নাল করতে করতে ওভারহেডের টাকাটা আমি কি বললাম ম্যাটেরিয়ালটা কোথায় পাঠায় ডব্লিউআইপি তে ওয়েজেস কোথায় পাঠায় ডব্লিউআইপি তে ফ্যাক্টরি ওভারহেডটা কোথায় পাঠায় ডব্লিউআইপি তে ভুলে গেলি মাথার উপর দিয়ে বেরিয়ে গেল আরে মাথার উপর দিয়ে বেরিয়ে গেল কি শিখছিস পড়াশোনা এখানে ম্যাটেরিয়াল চলে যায় বললাম ম্যাটেরিয়াল চলে যায় লেবার চলে যায় ডাইরেক্ট এক্সপেন্সেস চলে যায় আর ফ্যাক্টরি ওভারহেড সবই তো চলে যায় ডব্লিউআইপি তে বলিনি এটা তাহলে বোবার মধ্যে বসে আছিস কেন ফ্যাক্টরি ওভারহেড কোথায় যায় ফ্যাক্টরি কোথায় যাবে ডব্লিউআইপি তে যাবে তাহলে ফ্যাক্টরি ওভারহেড এই যে 12000 এই যে ফ্যাক্টরি ওভারহেড কোথায় যাবে ডব্লিউআইপি তাহলে এখানে কি লিখবো বাই ডব্লিউআইপি ইজ দা ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট ডব্লিউআইপিসি অ্যাকাউন্ট কত টাকা রিকভার কত বলেছে কত টাকা রিকভার করেছে হ্যাঁ 17000 টাকা এখানে লিখবো 17000 টাকা ঠিক আছে তো 17000 টাকা ডব্লিউআইপি তে এখানে বাই ডব্লিউআইপি 17 তাই ডব্লিউআইপি ডেবিটে কি বসবে টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল কত টাকা 17000 টাকা হয়ে গেল এই অ্যাকাউন্টটা মিলিয়ে দে না যেটা ব্যালেন্স বেরোবে অর্থাৎ যেই দিকে কম বেরোবে সেই দিকে পিএল বসাবি যেদিকে কম সেদিকে পিএল টু কস্টিং পিএল 4500 কত হলো 17000 হলো মেলাতে হবে তো এই অ্যাকাউন্ট মেলা স্টোর টোটাল করে ডেবিটে বেশি হচ্ছে 40 আর 27 767 আর 500 টাকা বাদ দে 76500 থেকে 25000 বাদ দে 65 থেকে 20 বাদ দিলে 47500 থেকে 5 বাদ দিলে 42500 তাই তো কোন অ্যাকাউন্টে যাবে স্টোরের ব্যালেন্সটা কোন অ্যাকাউন্টে যায় স্টোরের ব্যালেন্স কোন অ্যাকাউন্টে যায় ডব্লিউআইপি পাতা উল্টাচ্ছিস কেন স্টোরের কি ব্যালেন্সটা বেরোয় কোথায় এইমাত্র বললাম স্টোরটা কোথায় চলে যাবে ডব্লিউআইপি পাতা উল্টে দেখতে হচ্ছে কেন আমি দেখছি না এটা আপনাদের কাছে গিয়েছিলাম বাই ডব্লিউআইপি
বাই ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা 42500 টাকা তাহলে ডব্লিউআইপি কন্ট্রোল বাই ডব্লিউআইপি ডেবিটে কি বলছে টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা 42500 টাকা তার মানে এই অ্যাকাউন্টটা মিলে গেল এই অ্যাকাউন্টটা মিলে গেল এবার কি করব ওয়েজেস কন্ট্রোল ওয়েজেস এর টাকাটা কোন অ্যাকাউন্টে চলে যাবে কোন অ্যাকাউন্টে যাবে ডব্লিউআইপি কনফিডেন্স দেখতে পাচ্ছেন তো চোখ মুখে বাই ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা 25000 টাকা এখন যদি কনফিডেন্স না থাকে এখানে তাহলে এক্সামে কি কনফিডেন্স আসবে হ্যাঁ কিছুই তো নেই অঙ্কগুলোর মধ্যে ঠিক আছে তো 25000 টাকা বাই ডব্লিউআইপি ডেবিটে লিখবো টু ওএইচএস কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা 25000 টাকা ঠিক আছে তাহলে কি কি অ্যাকাউন্ট মেলালাম এটা মেলালাম এবার এটা মেলা ওয়ার্কিং প্রোগ্রেসটা মেলা দেখি ওয়ার্কিং প্রোগ্রেসটা মেলা দেখি ওয়ার্কিং প্রোগ্রেসে কি হচ্ছে কত টোটাল কর 98500 লাইক 98500 এখানে লিখলাম 98500 বাদ দিলে কত হচ্ছে 80000 তো বল আরে বলে তো ছিলাম ওয়ার্কিং প্রোগ্রেস যে ব্যালেন্সটা বের এটা কোন অ্যাকাউন্টে চলে যায় ফিনিশ গুডস তাহলে লিখো এখানে বাই ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট হয়ে গেল তাই তো হয়ে গেল তো তার মানে তুই দেখ আমি কি অ্যাকাউন্ট মুছিয়ে দেব এখান থেকে এই দুটো অ্যাকাউন্টের কোনো কাজ তো নেই আচ্ছা তুমি দেখো আচ্ছা দেখ এবার ফিনিশ গুডস এর ব্যালেন্সটা বসাতে হবে দেখি ফিনিশ গুডস এর ওপেনিং ব্যালেন্স কত বলেছিল ওপেনিং ব্যালেন্স বলেছিল 16500 ওপেনিং ব্যালেন্স ডেবিটে বলবে কোন অ্যাসেট টু ব্যালেন্স বিডি 16500 আর কি ক্লোজিং ব্যালেন্স কত বলেছিল 17500 নিচে লিখবো বাই ব্যালেন্স সিডি 17500 লিখে দিলাম এবার পোস্টিং করব একটা করে সেটা কি দেখ ওয়ার্কিং প্রোগ্রেসের ডেটে ছিল বাই ফিনিশ গুডস তাহলে ফিনিশ গুডস এর ডেবিটে বসবে টু ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা 80000 বসিয়ে দিলাম এই টাকাটা বসালাম এবার দেখ এখানে কি ছিল ফ্যাক্টরি ওভারহেড ডেবিটে ছিল টু কস্টিং পিএল তাহলে কস্টিং পিএল এর ডেবিটে বসবে বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা 4500 টাকা হয়ে গেল এবার ফিনিশ গুডসটা মিলিয়ে দে কিছু নেই অঙ্কের মধ্যে 80 আর 16 96500 টাকা 96500 টাকা থেকে 17500 বাদ দে ঠিক আছে তো 96500 থেকে 79000 তাই তো এখানে লিখো 79000 কোথায় চলে যায় ফিনিশ গুডস এর টাকার ব্যালেন্সটা কোথায় চলে যায় বলতে পারবি কস্ট অফ সেলস এ চলে যায় ফিনিশ গুডস চলে যাবে কস্ট অফ সেলস অ্যাকাউন্ট তো কস্ট অফ সেলস এখানে বাই কস্ট অফ সেলস তাহলে কস্ট অফ সেলস লিখবো কি টু ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা 79000 আচ্ছা কস্ট অফ সেলস এর ব্যালেন্স কোথায় চলে যায় কস্টিং পিএল এখানে লিখ বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট কত টাকা 79000 ঠিক আছে তো 79000 লিখে দিলাম এবার বাই কস্টিং পিএল হয়ে গেল বাই কস্টিং পিএল তাহলে কস্টিং পিএল এ কি বলবে টু কস্ট অফ সেলস কত টাকা 79000 আর কি বলেছিলাম সেল কোথায় যায় নরমালি পিএল এর এইটাই বসে তাহলে এখানে লিখো কি বাই সেলস লিখে দে বাই সেলস না লিখে লিখবি বাই সিএলসি লিখ সবচেয়ে বেটার হবে তাই না বাই সিএলসি অ্যাকাউন্ট তাই তো কত টাকা 80000 টাকা ঠিক আছে আর বাই সিএলসি তাহলে সিএলসি ডেবিটে কি লিখবো টু কস্টিং পিএল অ্যাকাউন্ট 80000 টাকা ব্যালেন্স কর 80 আর 4 84500 টাকা 84500 টাকা থেকে 79000 বাদ দিলে কত হয় 5500 টাকা এটা কি দিয়ে লিখতে হয় অ্যাকচুয়ালি 5500 টাকা প্রফিট এই প্রফিটটা কোন অ্যাকাউন্টে চলে যাবে সিএলসি টু সিএলসি অ্যাকাউন্ট
এই যে 2 সিএলসি, তাহলে সিএলসি পেজে বলবে কি বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে, 5500 টোটাল করবো, দু সাইড টোটাল করবো, মিলিয়ে যাবে 1,41,000। এদিকে হচ্ছে 1,41,000, এদিকে 1,41,000। জাস্ট একটু করে দেখতে হবে মিলছে কিনা, জাস্ট একটু করে দেখতে হবে মিলছে কিনা। 50,500 যোগ 47,500 যোগ 25,000 যোগ 12,500 যোগ 5,500 মিলে গেছে। তো এই হলো কমপ্লিট সামলেদা করে দিলাম, যে অঙ্কগুলো মিলে গেল। ঠিক আছে, আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অঙ্কটা মাদ্রাস ইউনিভার্সিটি বিকমে এসেছিল 1998-এ। 3 নম্বর অঙ্কটা প্রথমে কি বলেছে, দ্য ফলোইং ব্যালেন্স আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ রিলায়েন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। প্রথমেই বলেছে রিলায়েন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, ওপেনিং ব্যালেন্স দিয়েছে, আবার ক্লোজিং ব্যালেন্সও দিয়েছে। কার কার ওপেনিং ব্যালেন্স দিয়েছে আমি আগের ক্লাসেই বলেছিলাম, ওপেনিং ব্যালেন্স সবসময় দেবে হচ্ছে তোমার স্টোরস লেজারের ওপেনিং ব্যালেন্স দেবে, দ্যাট মিনস র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং স্টক দেবে, মানে ওপেনিং ব্যালেন্স দেবে, আর ফিনিশ গুডসের ওপেনিং ব্যালেন্স দেবে। তো তিনটেরই ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এবার কি বলেছে দেখো, এবার বলেছে এখানে দেখতে পাচ্ছ সমস্ত ট্রানজ্যাকশনগুলো দিয়েছে, পারচেস দিয়েছে, ক্যারেজ ইনওয়ার্ড দিয়েছে, স্টোর ইস্যু দিয়েছে, ডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট ওয়েজেস, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস দিয়েছে, ওয়ার্ক এক্সপেন্সেস দিয়েছে। ওয়ার্ক এক্সপেন্সের মধ্যে কী কী আছে, রেন্ট আছে, পাওয়ার আছে, মানে ফ্যাক্টরি এক্সপেন্সেস। ম্যাটেরিয়াল ইস্যু ফর রিপেয়ার দিয়েছে, কস্ট অফ কমপ্লিটেড প্রোডাকশন দিয়েছে, কস্ট অফ ফিনিশ গুডস সোল্ড দিয়েছে, সেলিং এক্সপেন্সেস দিয়েছে। এবার বলছে কস্ট অফ জার্নাল শো ড্যাট এত টাকা আর এত টাকা ওয়ার অ্যালোকেটেড টু ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে এই টাকাগুলো কোথায় অ্যালোকেট করবে, ওয়ার্ক ইন প্রোগ্রেসে অ্যালোকেট করবে। ইন রেসপেক্ট অফ ওয়ার্কস ওভারহেড অ্যান্ড অফিস ওভারহেড, মানে প্রথম টাকাটা যে ওয়ার্কস ওভারহেডের টাকাটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে পাঠাবে, আমরা এটা তাই করি, ফ্যাক্টরি ওভারহেড টাকা সবসময় ওয়ার্ক ইন প্রোগ্রেসেই পাঠাই। তারপর বলেছিল অ্যাডমিনিস্ট্রেশন অফিস ওভারহেড, অফিস ওভারহেড টাকা আমরা কোথায় পাঠাতাম, ফিনিশ গুডসে পাঠাতাম, কিন্তু এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেসেই পাঠাতে বলেছে, তাই করবো আমরা। বলছে ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য নেসেসারি ledger accounts under non-integrated system and extract a trial balance as on 31st December 2010। ঠিক আছে, তো দেখো অঙ্কটা আমরা আরম্ভ করছি। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও, যেই অ্যাকাউন্ট খুলতে হয় আমাদের কস্ট বুকে আমাদের যেই অ্যাকাউন্টগুলো খুলতে হয় সেই অ্যাকাউন্টগুলো খুলে নিয়েছি। প্রথম অ্যাকাউন্টের নাম লিখেছি কস্ট লেজার কন্ট্রোল, আমরা যাকে বলতাম GLA অর্থাৎ জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট, সেই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্টেরই আরেকটা নাম কস্ট লেজার কন্ট্রোল, তাই আমি লিখেছি কস্ট লেজার কন্ট্রোল একটা অ্যাকাউন্ট। তারপর লিখেছি স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, তারপর লিখেছি ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট, তারপর লিখেছি ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, কস্ট অফ সেলস অ্যাকাউন্ট, কস্টিং পিএল অ্যান্ড লাস্টে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, আর এই কটাই অ্যাকাউন্ট খুলতে হয়, এর বাইরে অ্যাকাউন্ট হয় না। এর চেয়ে কম হতে পারে কিন্তু এর চেয়ে বেশি কিন্তু হবে না, ম্যাক্স টু ম্যাক্স এতগুলো অ্যাকাউন্টই হবে, এর চেয়ে বেশি অ্যাকাউন্টস তোমরা পাবেই না। নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমে যখন লেজার করতে বলবে, লেজারে কিন্তু এই অ্যাকাউন্টগুলোই পাবে, এর বেশি পাবেই না, ম্যাক্সিমাম এতগুলোই অ্যাকাউন্ট পাবে, এর বেশি অ্যাকাউন্ট তুমি পাবেই না। তো প্রথমে এক একটা করে করব। প্রথমে কি লিখবো, প্রথমে স্যার ব্যালেন্স বলেছে, ওপেনিং ব্যালেন্স বলেছে, আমি আগের ক্লাসেই বলেছিলাম স্টোর, ওয়ার্ক ইন প্রোগ্রেস আর ফিনিশ গুডস। ঠিক আছে, তিনটেই হচ্ছে আমাদের অ্যাসেট। কেন অ্যাসেট বললাম, আমরা ক্লাস 11 থেকেই শিখেছি স্টককে 3 ভাগে ভাগ করা যায়, একটা র মেটেরিয়ালের স্টক, একটা ফিনিশ গুডসের স্টক, আর একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক। তো স্টক মানে অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট ব্যালেন্স হয়, তাহলে অর্থাৎ এইগুলোর যে ব্যালেন্সগুলো দিয়েছে না, ওপেনিং ব্যালেন্সগুলো ডেবিট দিকে বসাবো, এই দিকগুলোর ওপেনিং ব্যালেন্সগুলো ডেবিট দিকে বসাবো। প্রথমে দেখো লেখা আছে স্টোর লেজার কন্ট্রোল, এটা লেখা আছে স্টোর লেজার কন্ট্রোল, তো মানে এটা ম্যাটেরিয়াল, এখানে যত ম্যাটেরিয়াল রিলেটেড আইটেম সব এখানে বসবে, এখানে বসবে। তো এটা হচ্ছে এক ধরনের অ্যাসেট, এটা অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। ঠিক আছে, প্রথমেই বলে দিয়েছে ওপেনিং ব্যালেন্স বলেছে, স্টোর লেজার কন্ট্রোলের ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে 3,200 টাকা। তো ওপেনিং ব্যালেন্স কোন দিক বসবে, ডেবিট দিকে বসবে, কারণ এটা ডেবিট ব্যালেন্স। ঠিক আছে, ডেবিট দিকে বসবে, লেখো টু ব্যালেন্স বিডি,
কত টাকা? টু ব্যালেন্স বিডি 3200 টাকা, 3200 টাকা লিখে দাও, 3200 টাকা। তারপর কি বলেছে? ক্লোজিং ব্যালেন্স বলেছে কত? 4506। ওপেনিং ব্যালেন্স যদি এই দিক বসে, ক্লোজিং ব্যালেন্স ঠিক তার অপোজিটে বসে। এইগুলো নতুন করে শেখানোর কিছু নেই, আমরা ক্লাস 11-এ লেজার শিখেছি, ঠিক আছে? কত? 4506। ক্রেডিট দিকে লেখো বাই ব্যালেন্স সিডি 4506 টাকা হয়ে গেল। এরপরে চলে আসো স্টক অফ ফিনিশ গুডস। ফিনিশ গুডস তো আমার অ্যাসেট, ঠিক আছে? অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিটে হয়, অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিট হয়। ফিনিশ গুডস খোঁজো, কোথায় ফিনিশ গুডস ছিল? এই যে ফিনিশ গুডস। ফিনিশ গুডস অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে, ঠিক আছে? ওপেনিং ব্যালেন্স ডেবিটে লিখবো টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডি কত টাকা ছিল ফিনিশ গুডসের ওপেনিং ব্যালেন্স? 4870 টাকা, ঠিক আছে? 4870 টাকা ওপেনিং ব্যালেন্স। এখানে বসলে ক্লোজিং ব্যালেন্স ঠিক তার অপোজিটে বসবে, এখানে লিখো বাই ব্যালেন্স সিডি। কত টাকা বসবে ক্লোজিং ব্যালেন্স? 5124 টাকা, এখানে লিখো 5124 টাকা হয়ে গেল। নেক্সট বলেছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। এটাও হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিটে বসে। তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। তাহলে এখানে লেখো টু ব্যালেন্স বিডি। কত টাকা? ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং ব্যালেন্স বলেছিল 6200 টাকা। ক্লোজিং ব্যালেন্স অপোজিট সাইডে বসবে, লেখো বাই ব্যালেন্স সিডি 4962 টাকা, ঠিক আছে? 4962 টাকা, ঠিক আছে? বোঝা গেল? তো সমস্ত ব্যালেন্স বসিয়ে দিয়েছি। আর আমি আগের ক্লাসে বলেছিলাম, বলে দিয়েছিলাম, কি বলেছিলাম আগের ক্লাসে বলেছিলাম যে তোমার কোশ্চেনে যখনই তোমরা এই নন ইন্টিগ্রেটেড সিস্টেমে লেজার খুলতে বলবে, তোমাকে যে ব্যালেন্স দিয়ে দেবে, স্টোরের ব্যালেন্স দিয়ে দেবে, ওয়ার্ক ইন প্রোগ্রেসের ব্যালেন্স দিয়ে দেবে, আর ফিনিশ গুডসের ব্যালেন্স দিয়ে দেবে, ঠিক আছে? আর এইগুলো তো ডেবিট ব্যালেন্স হয়। এই তিনটে যোগ করে যে যোগফল বেরোবে সেটাই হচ্ছে কস্ট লেজার কন্ট্রোলের ব্যালেন্স, সেটাই হচ্ছে কস্ট লেজার কন্ট্রোলের ব্যালেন্স। তাহলে এই তিনটের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স, তাহলে কস্ট লেজার ব্যালেন্সের কী হবে? ক্রেডিট ব্যালেন্স হবে, ঠিক আছে? অর্থাৎ কস্ট লেজার কন্ট্রোল এর ওপেনিং ব্যালেন্স ক্রেডিট হবে, ক্রেডিট ব্যালেন্স হবে, লেখো বাই ব্যালেন্স বিডি। কত টাকা হবে? ঠিক আছে, কত টাকা হবে? এখানে হয়তো ব্র্যাকেটে তোমরা দেখিয়ে দাও, এ দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখো স্টোরের ওপেনিং ব্যালেন্স কত ছিল? 3200 প্লাস, তারপর কোথায় গেল? ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং ব্যালেন্স ছিল কত? 6200 প্লাস ফিনিশ গুডসের ওপেনিং ব্যালেন্স কত ছিল? 4870। তিনটে অ্যাড করতে হবে তোমাকে, তিনটে অ্যাড করে দেখো কত দাঁড়াচ্ছে। 3200 প্লাস 6200 প্লাস 4870 কত হচ্ছে? 14270। একটা কথা বলি, দেখো আমি অঙ্কটা কোশ্চেনটা পড়ে ওপেনিং ব্যালেন্স কার ছিল? স্যার ওপেনিং ব্যালেন্স তিনটে জিনিসেরই ছিল, আর বেসিক্যালি এই তিনটে জিনিসেরই থাকবে। সেটা কি? স্টোর, ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর কি? স্টোর, ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর হচ্ছে ফিনিশ গুডস। তিনটেরই দিয়ে দিয়েছিল। তার মানে তিনটের ব্যালেন্স কি হয়? ডেবিট ব্যালেন্স। তার মানে আমরা যদি এটা ট্রায়াল ব্যালেন্স করি, তিনটে তো ডেবিট সাইডে বসাবো, ক্রেডিট সাইডে লেখার মতন তো কোনো অ্যামাউন্ট নেই, মানে কোনো কিছুই জানি না। তার মানে কি বলেছিলাম? এটা হচ্ছে এই তিনটে যোগ করব। দেখো আমি এখানটায় ছোট করে যদি দেখিয়ে দিই তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। তোমরা কত হচ্ছে? এটা 3200 ছিল, তোমাদের লিখতে হবে না, তোমরা জাস্ট দেখো 3200 ছিল স্টোর, ঠিক আছে? স্টোরের ওপেনিং ব্যালেন্স, বারবার বলছি স্টোরের ওপেনিং ব্যালেন্স ডেবিট ব্যালেন্স। তো স্টোর তো ডেবিট ব্যালেন্স, কারণ স্টোর তো তোমার অ্যাসেট, তাই না? অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডেবিটই হবে, অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট হয়, ডেবিটে লিখেছি 3200। ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে, এটাও ডেবিট ব্যালেন্স, ডেবিটে লিখলাম 6200। তারপর ফিনিশ গুডস, এটাও ডেবিট ব্যালেন্স, ডেবিটে লিখলাম 4870, ঠিক আছে? ডেবিট সাইড যোগ করে তোমার দাঁড়াচ্ছে 14270, ঠিক আছে? আমরা কি জানি ট্রায়াল ব্যালেন্স মানে কি জানি? ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড বোথ সাইড ট্যালি করে, দু সাইড ট্যালি করতেই হবে তোমাকে, দু সাইড তোমার ট্যালি করতেই হবে। এখানে 14270 হয়ে যেত, এইদিকেও 14270 হবে, এইদিকেও তোমার 14270 হতে হবে। কিন্তু দেখো ডেবিট দিক তো বুঝতে পেরেছো, স্যার ক্রেডিট দিকে আপনি 14270 লিখলেন মেলানোর জন্য, ঠিক আছে, কিন্তু এখানে তো এই 14270 কোথা থেকে আসছে? ঠিক আছে,
কোথা থেকে আসছে? ব্যাপারটা হচ্ছে এই যে তিনটের যে যোগফল, এই যে তিনটের যোগফল এটাই হবে হচ্ছে তোমার জিএলএ বা কস্ট লেদার কন্ট্রোল। এর চেয়েও যদি ডিটেলসে বুঝতে চাও কেন জিএলএ হচ্ছে, এই অঙ্কটা পুরো শেষ হোক, আমি ডিটেলসে বুঝিয়ে দেবো কেন জিএলএ লিখি, শুধু জাস্ট এটুক মাথায় রাখো, এই যে তোমাকে তিনটের ব্যালেন্স দিয়েছে না, এই তিনটের ব্যালেন্সের যোগফল যেটা হবে, কারণ আমরা জানি ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইড ইকুয়াল টু ক্রেডিট সাইড, ডেবিটও তো এত টাকা বেরিয়েছে, তার ক্রেডিটও তো এত টাকা বেরোতে হবে, তার ক্রেডিটের টাকাটা কোথা দিয়ে আসবে? জিএলএ বা কস্ট লেজার কন্ট্রোল। আশা করি বুঝতে পেরেছো এই টাকাটা কোথা দিয়ে আসলো। তার মানে এখানে বুঝতে পারলে ক্রেডিটে বসবে কস্ট লেজার কন্ট্রোল, কোন টাকাগুলো বসবে? এই ওয়ার্ক ইন প্রোগ্রেস, স্টোর আর ফিনিশ গুডস, তিনটের ওপেনিং ব্যালেন্সের টাকাটা যোগ করে ক্রেডিটে বসে যাবে। আশা করি বুঝতে পারলে। কখনো কিন্তু তোমাকে এক্সামে বলে দেবে না কস্ট লেজার কন্ট্রোলের ওপেনিং ব্যালেন্স কত। তুমি কি করে বুঝবে ওপেনিং ব্যালেন্স কত? এই যে তিনটে কথা বললাম, স্টোর, ফিনিশ গুডস আর ওয়ার্ক ইন প্রোগ্রেস, তিনটের ওপেনিং ব্যালেন্স যোগ করে যত টাকা বেরোবে সেটাই হচ্ছে কস্ট লেজার কন্ট্রোলের ওপেনিং ব্যালেন্স। স্যার কস্ট লেজার কন্ট্রোলের ওপেনিং ব্যালেন্স তো বুঝতে পারো, কিন্তু এটা ডেবিট বসবে না ক্রেডিট বসবে? তিনটে ডেবিট অ্যামাউন্ট যোগ করেছো, ঠিক আছে, তাহলে ট্রায়াল ব্যালেন্স ট্যালি করতে গেলে ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হতে হবে, তো অর্থাৎ ক্রেডিটে বসবে। ঠিক আছে, বোঝা গেল তো? এটা দরকার নেই, এটা আমার দরকার ছিল না। বোঝানোর জন্য করলাম। ক্লোজিং ব্যালেন্স কত হবে? একই রকম ভাবে কস্ট লেজার কন্ট্রোলের ওপেনিং ব্যালেন্স এই দিক বসলে, ক্লোজিং ব্যালেন্স কোথায় বসবে? এই সাইডে বসবে। লেখো টু ব্যালেন্স সিডি। কত টাকা হবে? স্টোরের ক্লোজিং এত টাকা, ওয়ার্ক ইন প্রোগ্রেসের ক্লোজিং এত টাকা, আর ফিনিশ গুডসের ক্লোজিং এত টাকা। তিনটে অ্যামাউন্ট যোগ করে দেখো কত দাঁড়াচ্ছে। ঠিক আছে, কত টাকা যোগ করব? এখানে জাস্ট লিখছি 4506, ঠিক আছে, 5124 আর 4962, তিনটে যোগ করে দেখো কত দাঁড়াচ্ছে। 4506 প্লাস 5124 প্লাস 4962 কত হচ্ছে? 14592। ঠিক আছে, তার মানে এখানে বসে যাবে 14592। বোঝা গেল? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই অঙ্কগুলো করতে গেলে আগে ব্যালেন্সগুলো বসানো, তারপর তো অঙ্ক অটোমেটিক হয়ে যাবে, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে এমন কিছু। প্রথমে বলে যে পারচেস 15,000 টাকা, 15,000 টাকার পারচেস। কী পারচেস করেছি? ম্যাটেরিয়াল পারচেস করেছি। তো ম্যাটেরিয়াল পারচেস, এখানে ম্যাটেরিয়াল কোন অ্যাকাউন্ট? এইটা হচ্ছে ম্যাটেরিয়াল, স্টোরটাই হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাকাউন্ট। ম্যাটেরিয়াল পারচেস করেছি মানে আমার ম্যাটেরিয়াল বেড়ে যাচ্ছে। ম্যাটেরিয়াল পারচেস করেছি, ঠিক আছে, ম্যাটেরিয়াল পারচেস করে কোথায় রাখি? স্টোরে রাখি। তাহলে ম্যাটেরিয়াল পারচেস করে স্টোরের ব্যালেন্স বাড়বে না কমবে? স্যার বাড়বে। তাহলে ডেবিটে লেখো, ডেবিটে লিখবে কত টাকা? 15,000 টাকা, ডেবিটে লিখবে 15,000 টাকা। এখানে কি লিখবে? এখানে লিখবে 2CLC, কারণ ম্যাটেরিয়াল পারচেস করতে গেলে তোমার টাকা লাগবে, তো টাকা মানে ক্যাশ, ঠিক আছে, ক্যাশ তো রিয়েল অ্যাকাউন্ট, আরে ক্যাশ তো রিয়েল অ্যাকাউন্টের জায়গায় কি হয়ে যাবে? CLC। ঠিক আছে, তার মানে আমাকে যদি কেউ বলে ম্যাটেরিয়াল পারচেস জার্নাল, আমি বলবো ম্যাটেরিয়াল পারচেস করলে অ্যাকাউন্টেন্সি বলছে পারচেস টু ক্যাশ, এখানে পারচেসের জায়গায় হয়ে গেল স্টোর লেজার কন্ট্রোল, ক্যাশের জায়গায় হয়ে গেল CLC, তাই লিখলাম স্টোর লেজার কন্ট্রোল টু CLC। আশা করি বুঝতে পেরেছো। দেখো এইগুলো অনেক ডিটেলসেই বোঝানোর চেষ্টা করছি, কারণ এত ডিটেলস বোঝানোর দরকার নেই, কারণ এটা 5 নম্বর ক্লাস হচ্ছে, প্রথম ক্লাস থেকে এইগুলোই বুঝিয়ে আসছি। তাহলে এইগুলো তখনই তাড়াতাড়ি পারবে, প্রথম 4টে ক্লাস ভালো করে দেখতে হবে, তাহলেই কিন্তু এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। নেক্সট বলেছে কি? ও ডবল পোস্টিং করতে হবে সঙ্গে সঙ্গে, এখানে 2CLC, তাহলে CLCর কেইটে বসিয়ে দাও 15,000 টাকা। কি বলে বসাবে? বাই স্টোর লেজার কন্ট্রোল, শর্টে লিখছি জায়গা নেই, SLC অ্যাকাউন্ট, তোমরা ফুল ফর্ম লিখবে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। নেক্সট কি বলেছে? ক্যারেজ ইনওয়ার্ড কত? 226 টাকা। ক্যারেজ ইনওয়ার্ড লিখেছে 226 টাকা। ক্যারেজ ইনওয়ার্ডের জার্নালও আগে শিখিয়েছি। এমনি আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলছে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি বলছে? ক্যারেজ ইনওয়ার্ডের জার্নাল হয় ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কিন্তু এখানে কি বলবে? এখানে ক্যারেজ ইনওয়ার্ডটা চলে যাবে স্টোরসে, কেননা ক্যারেজ ইনওয়ার্ড মানে কি? আমি সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়াল পারচেস করে স্টোরে রাখছি, ঠিক আছে, সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের কথা চলে আসছে। তার মানে এখানে কি বলবে? স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশের জায়গায় হয়ে যাবে CLC, ঠিক আছে। তো স্টোর লেজার কন্ট্রোলের ডেবিটে লিখবো 2CLC, লিখবো কি 2CLC, ঠিক আছে, আর এখানে CLC কেইটে লিখবো বাই স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট।
কত টাকা বলেছে ক্যারেজ ইনওয়ার্ড? ক্যারেজ ইনওয়ার্ড বলেছে 226 টাকা। এখানে লিখে দাও 226 টাকা। আশা করি বোঝা যাচ্ছে, ব্যাপারগুলো বুঝতে হবে, কিন্তু ব্যাপারগুলো ধরতে হবে। নেক্সট বলেছে স্টোর ইস্যু। স্যার স্টোর ইস্যু মানে আরে নর্মাল জিনিস, নর্মাল জিনিস। এটা হচ্ছে স্টোর অ্যাকাউন্ট। সাপ্লায়ার থেকে আমরা ম্যাটেরিয়াল কিনেছি, কেন কিনেছি? ম্যাটেরিয়ালগুলো দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করব। আরে ম্যাটেরিয়ালগুলো দিয়ে তো কোনো প্রোডাক্ট তৈরি করব, ঠিক আছে? তার মানে আমার কাছে ম্যাটেরিয়াল কত আছে? শুরুতে ছিল এত টাকার ম্যাটেরিয়াল, 15,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি, আর এত টাকা ক্যারেজ ইনওয়ার্ড। আমার কাছে যত টাকার ম্যাটেরিয়াল আছে তার মধ্যে ম্যাটেরিয়ালগুলো তো পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবো? ফ্যাক্টরিতে পাঠাবো প্রোডাকশন করার জন্য। তাই এখানে বলেছে স্টোর ইস্যু মানে তুমি ম্যাটেরিয়ালগুলো প্রোডাকশন করার জন্য পাঠাচ্ছ। কোথায় পাঠাই আমরা ম্যাটেরিয়াল? ডব্লিউআইপিতে চলে যাই, ডব্লিউআইপি। তাই এখানে লেখো বাই ডব্লিউআইপি, চলে যাচ্ছে, তাই কেইটে লিখবো বাই ডব্লিউআইপি, ঠিক আছে? বাই ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা পাঠাচ্ছি আমরা? স্যার পাঠাচ্ছেন স্টোর ইস্যু 13,800 টাকা। বাই ডব্লিউআইপি, ডব্লিউআইপি কন্ট্রোলের ডেবিটে বসবে, লেখো 2SLC স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 13,800 টাকা। তার মানে এটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালের অ্যাকাউন্ট। আমার কাছে যত ম্যাটেরিয়াল ছিল তার মধ্যে 13,100 টাকার ম্যাটেরিয়াল পাঠিয়েছি। 13,800 টাকার ম্যাটেরিয়াল পাঠিয়েছি, তার মানে ম্যাটেরিয়াল কমে যাচ্ছে, কমে যাচ্ছে বলে কেইটে লিখলাম। সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্টে তো চলে আসছে ম্যাটেরিয়ালগুলো, তাহলে এটা বাড়ছে, ঠিক আছে? নেক্সট বলেছে ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস এত টাকা, ইনডাইরেক্ট ওয়েজেস এত টাকা। তো ডাইরেক্ট ওয়েজেস কত টাকা দিয়েছে? আমি জাস্ট একটা জিনিস লিখছি, রাফ করছি, ঠিক আছে? এটা তো দরকার নেই, মুছে দিই, এখানটাই দেখাচ্ছি। আমার কাছে ডাইরেক্ট ওয়েজেস ছিল কত টাকা? 13,320। আর ইনডাইরেক্ট ওয়েজেস কত টাকা আছে? 4,680। দুটো যোগ করো, 0 8 2 0 3 6 9 0 হাতে হচ্ছে 1 3 4 7 আর 1 8, 18,000। তার মানে আমি ওয়েজেস পেমেন্ট করছি কত? 18,000 টাকার ওয়েজেস পেমেন্ট করছি। 18,000 টাকার ওয়েজেস পেমেন্ট করছি। ওয়েজেস পেমেন্ট করলে কি হয় জার্নাল? ওয়েজেস টু ক্যাশ। ওয়েজেস টু ক্যাশ মানে ওয়েজেস অ্যাকাউন্টের ডেবিটে লিখবো টু ক্যাশ, ক্যাশ তো লিখবো না, ক্যাশের জায়গায় হয়ে যাবে CLC অ্যাকাউন্ট। কত টাকা ওয়েজেস? 18,000। এই যে টোটাল যে 18,000 টাকা ওয়েজেস পেমেন্ট করছি, ঠিক আছে, তার মধ্যে কত টাকা ডাইরেক্ট ওয়েজেস, কত টাকা ইনডাইরেক্ট ওয়েজেস। আরে আমি ওয়েজেস বাবদ এত টাকা পেমেন্ট করলাম, কিন্তু এই টাকাটা রিকভার করতে হবে। তার মধ্যে রিকভার কী করে করবো? কিছুটা ডাইরেক্ট ওয়েজেস, কিছুটা ইনডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস চলে যাবে ডব্লিউআইপিতে, ডাইরেক্ট ওয়েজেস পাঠিয়ে দাও ডব্লিউআইপিতে, লিখো বাই ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 13,320। আর ইনডাইরেক্ট ওয়েজেস কত আছে? 4,680। এটা চলে যাবে কোথায়? ইনডাইরেক্ট ওয়েজেস তোমার ফ্যাক্টরি ওভারহেড, তাই এটা চলে যাবে ফ্যাক্টরি ওভারহেডে, ঠিক আছে? এখানে লিখো বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। দেখো আমি খুব শর্ট ফর্ম লিখলাম, কেন? আমার কাছে এখানে জায়গাই নেই লেখার মতন, তোমরা কিন্তু পুরো লিখতে হবে। বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট লিখবে। এই অ্যাকাউন্টটা ট্যালি করে দিলাম। এবার দেখো বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট লিখেছি, এখানে লেজার পোস্টিং করবো, এখানে বাই ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেডে কি বসবে? এখানে ছিল বাই ফ্যাক্টরি ওভারহেড, তো ফ্যাক্টরি ওভারহেড ডেবিটে বসবে টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট বলে কত টাকা? 4,680 টাকা। এইবার দেখো এখানে বাই ডব্লিউআইপি ছিল, তো ডব্লিউআইপি ডেবিটে বসবে টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 13,320 টাকা। নেক্সট বলেছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস 2,650। নেক্সট বলেছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স খরচ করেছো তুমি 2,650। তো বলো জার্নাল কি হয় অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স খরচ করলে? স্যার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স এখন ডেবিট টু ক্যাশ, কিন্তু এখানে তুমি ক্যাশ লিখতে পারবে না, ক্যাশের জায়গায় হয়ে যাবে CLC। তার মানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট টু CLC, এখানে লেখো টু CLC। তাহলে ঠিক আছে, টু CLC। তাহলে CLCর ক্রেডিটে বসবে, CLCর ক্রেডিট সাইডে বসবে বাই অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা ছিল এখানে? 2,650 লিখে দাও, এখানে 2,650 হবে। নেক্সট দেখো এটা বসানো হয়নি, ওয়েজেস কন্ট্রোল ডেবিটে লিখেছে CLC, তো CLCর ক্রেডিটে বসবে বাই ওয়েজেস
বাই ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 18,000 টাকা। নেক্সট কি বলছে? বলছে ওয়ার্ক এক্সপেন্সেস মানে ফ্যাক্টরি খরচ করা হয়েছে 13,400 টাকা। তো ফ্যাক্টরি খরচ করা হয় 13,400 টাকা, তো নর্মাল জিনিস ফ্যাক্টরি খরচ করা হয়েছে, তো ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্টের ডেবিটে বসবে 2 CLC। লেখো 2 CLC কত টাকা? 13,400 টাকা। 2 CLC 13,400 টাকা। তো CLC অ্যাকাউন্টের ক্রেডিটে বসবে 13,400 টাকা। ঠিক আছে, লেখো বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট কত? 13,400 টাকা। বোঝা গেল? নেক্সট কি বলেছে? ম্যাটেরিয়াল ইস্যু করা হয়েছে ফর রিপেয়ার। ঠিক আছে, ম্যাটেরিয়াল ইস্যু করা হয়েছে ফর রিপেয়ার, যেটা আমি আগে অনেকবার বলেছিলাম। ম্যাটেরিয়াল ইস্যু করা হয়েছে রিপেয়ার করার জন্য। এই যে ম্যাটেরিয়ালটা কেন ইস্যু করেছি? রিপেয়ার করার জন্য ম্যাটেরিয়াল ইস্যু করেছি। আমি কিন্তু ম্যাটেরিয়ালগুলো ইস্যু করছি প্রোডাকশন করার জন্য, রিপেয়ার করার জন্য। ঠিক আছে, রিপেয়ার করার জন্য ম্যাটেরিয়াল ইস্যু করেছি। তাহলে কি বসবে এখানে? ম্যাটেরিয়াল কমে যাচ্ছে। কত টাকার ম্যাটেরিয়াল কমে যাচ্ছে? 226 টাকার ম্যাটেরিয়াল ইস্যু করেছি রিপেয়ার করার জন্য। দুশো 26 ছিল না, সরি, 120 টাকার ম্যাটেরিয়াল ইস্যু করেছি রিপেয়ার করার জন্য। 120 টাকার ম্যাটেরিয়াল ইস্যু করা হয়েছে রিপেয়ার করার জন্য। স্যার এখানে কি বলে লিখবো? আগে কি করছিলাম? ম্যাটেরিয়াল ইস্যু যখন করছিলাম প্রোডাকশনের জন্য লিখছিলাম বাই WIP, কিন্তু রিপেয়ার করার জন্য যদি ম্যাটেরিয়াল ইস্যু করি সেটা কিন্তু WIP যাবে না। WIP-তে কোনগুলো যায়? যেই ম্যাটেরিয়ালগুলো ফিনিশ প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, তো এটা তো ফিনিশ প্রোডাক্ট তৈরি আমরা রিপেয়ার করবো, তো রিপেয়ারটা চলে যাবে ফ্যাক্টরি ওভারহেডে। তাই এখানে লিখবে বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল, ফ্যাক্টরি ওভারহেডের ডেবিটে বসবে 2 স্টোর লেজার কন্ট্রোল। লেখো 2 স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 120 টাকা। হয়ে গেল। আর কি আছে? আর বেশি আইটেম নেই, আর একটা থেকে দুটো আইটেম পড়ে আছে। সেটা কি বলেছে? কস্ট অফ কমপ্লিটেড প্রোডাকশন। ঠিক আছে, কস্ট অফ কমপ্লিটেড প্রোডাকশন, এটা আগের দিনও বলেছি, তার আগে অনেক দিন বলেছি। কস্ট অফ কমপ্লিটেড প্রোডাকশন, আমরা যেই প্রোডাকশনটা কমপ্লিট হয়ে গেছে তার কস্ট কত, মানে ওয়ার্ক কস্টের কথা বলেছে। কস্ট অফ কমপ্লিটেড প্রোডাকশন মানে হচ্ছে, তোমাদের যদি লেখার জায়গা থাকে লিখে রাখো, কস্ট অফ কমপ্লিটেড প্রোডাকশন মানে বলতে পারো কস্ট অফ ফিনিশ গুডস, বা তুমি এটাও বলতে পারো ওয়ার্ক কস্ট। তার মানে আমরা ওয়ার্ক কস্ট কোন অ্যাকাউন্ট থেকে বের করতে পারি? স্যার WIP অ্যাকাউন্ট থেকে। WIP অ্যাকাউন্ট থেকে ওয়ার্ক কস্ট বের করতে পারি, মানে এই যে WIP অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আমরা ওয়ার্ক কস্ট বের করতে পারি। সেই ওয়ার্ক কস্টের টাকাটা কোন অ্যাকাউন্টে পাঠিয়ে দিই? কোথায় পাঠিয়ে দিই? ফিনিশ গুডসে পাঠিয়ে দিই, অর্থাৎ ওয়ার্ক কস্টের টাকাটা ফিনিশ গুডসে পাঠিয়ে দিই। তাহলে এখানে লিখবে, এখানে লেখো বাই ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা বলেছে? 49,254 টাকা। ঠিক আছে, বলতে চেয়েছে যে আমরা কি করি? ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্ট থেকে ওয়ার্ক কস্ট বের করি। ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্ট আমরা ওয়ার্ক কস্ট বের করি। ঠিক আছে, এখানে বলছে কস্ট অফ কমপ্লিটেড প্রোডাকশন। তো কত বলেছে? 49,254 টাকা। তাই এই যে কী করলাম, মানে যে ওয়ার্ক কস্টটা আমরা বের করি ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্ট থেকে। তো আমি তো বারবার করে আগেও বলেছিলাম, ওয়ার্ক ইন প্রোগ্রেস থেকে যে ওয়ার্ক কস্টের টাকাটা বের করি, সেই ওয়ার্ক কস্টের টাকা কোথায় পাঠিয়ে দিই? ফিনিশ গুডসে পাঠিয়ে দিই। ফিনিশ গুডসে পাঠিয়ে দিই। তাহলে ফিনিশ গুডসে পাঠিয়ে দিলে তাহলে কি হবে? ওয়ার্ক ইন প্রোগ্রেসের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাই ক্রেডিট থেকে লিখলাম বাই ফিনিশ গুডস। এবার ফিনিশ গুডসের ডেবিটে লিখবো টু WIP কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 49,254 টাকা। এবার দেখো ফিনিশ গুডস অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করতে পারি? স্যার কস্ট অফ গুডস সোল্ড। যেই কস্ট অফ গুডস সোল্ড অঙ্কে বলে দিয়েছে কত? 49,000 টাকা। ফিনিশ গুডস অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করি? কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, অর্থাৎ ফিনিশ গুডস অ্যাকাউন্ট থেকে আমরা বের করি কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, তো কস্ট অফ গুডস সোল্ড কোন অ্যাকাউন্টে পাঠিয়ে দিই? আমরা কস্ট অফ সেলস অ্যাকাউন্টে। ঠিক আছে, ফিনিশ গুডস থেকে আমরা যে কস্ট অফ গুডস সোল্ড বের করি সেই কস্ট অফ গুডস সোল্ড কোথায় পাঠিয়ে দিই? কস্ট অফ সেলস অ্যাকাউন্টে। তাই মানে এখানে লিখবো বাই কস্ট অফ সেলস।
কত টাকা বলেছে কস্ট অফ সেলস, মানে কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে? 49,000 টাকা। তো এখানে লিখবো 49,000 টাকা। হয়ে গেল। আর কি বলেছে স্যার? আর বলেছে সেলিং এক্সপেন্সেস 1134 টাকা। তো সেলিং এক্সপেন্স খরচ করেছো তুমি 1134 টাকা, তার মানে এখানে লিখবে টু সিএলসি অ্যাকাউন্ট 1134 টাকা। সেটা আবার সিএলসি অ্যাকাউন্টের ক্রেডিটে বসবে বাই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। ঠিক আছে, জায়গা নেই, শর্ট করে লিখতে হচ্ছে, জায়গা একদমই শর্ট, তাই জন্য ছোটো ছোটো করে লিখলাম। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট কত? 1134 টাকা। আচ্ছা, আর একটা কথা, এখানে বাই কস্ট অফ সেল ছিল, কস্ট অফ সেলসের ডেবিটে লেখো, কি লিখবে? টু ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 49,000 টাকা। আচ্ছা, মোটামুটি বোঝা গেল। এবার হচ্ছে আমরা মেলাবো স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা মিলিয়ে দাও, ঠিক আছে তো? দু সাইড ট্যালি করো, দেখো কি বেরোচ্ছে, ব্যালেন্স কি বেরোচ্ছে, দু সাইড ট্যালি করো। ডেবিটে বেরোচ্ছে 3,200 যোগ 15,000 যোগ 226, টোটাল হচ্ছে 18,426। ঠিক আছে, এদিক যোগ করে দেখো এটাই বেরোচ্ছে কিনা। এটাই বেরোচ্ছে, তার মানে মিলে গেছে। এইবার আমরা একসঙ্গে অনেকগুলো কাজই করব। আমাকে ট্রায়াল ব্যালেন্সও করতে বলেছিল, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স করতে বলেছিল। কোন ট্রায়াল ব্যালেন্স? মানে বছরের শেষে ট্রায়াল ব্যালেন্স করতে বলেছিল, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স করতে বলেছিল। তো একটা জিনিস দেখো, এখানে স্টোর লেজার কন্ট্রোলের ব্যালেন্স কত বেরোলো, মানে আমাকে ট্রায়াল ব্যালেন্স বের করতে বলেছিল ক্লোজিং, বছরের শেষের ট্রায়াল ব্যালেন্স। তো ওপেনিংটা করতে বলেনি, আমাকে ট্রায়াল ব্যালেন্স বছরের শেষের করতে বলি। বছরের শেষে ব্যালেন্স কত পড়ে আছে? 4,506 টাকা ব্যালেন্স পড়ে আছে। তার মানে এখানে আমরা লিখবো, ট্রায়াল ব্যালেন্স যখন করছি এখানে লিখবো স্টোর লেজার কন্ট্রোল, ঠিক আছে? স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 4,506। স্যার এই 4,506 আপনি কোন দিকে লিখবেন? ডেবিটে লিখবেন না ক্রেডিটে লিখবেন? দেখো ছোটোবেলায় যখন আমরা 11-এ পড়তাম, তখন যখন আমরা ট্রায়াল ব্যালেন্স শিখেছিলাম, লেজার থেকে যখন ট্রায়াল ব্যালেন্স করেছিলাম, তখন আমাদের স্যারেরা বলেছিল লেজার অ্যাকাউন্টের বিডি, ঠিক আছে? দেখো আমি তোমাকে বোঝাচ্ছি, সিডি তো এই দিক আছে, সিডি যদি এই দিক থাকে তাহলে বিডি কোথায় থাকবে? নিশ্চয়ই তার বিডি কোন, সিডি বেরিয়েছে ক্রেডিট দিকে, তাহলে বিডি কোন দিক? ডেবিট দিকে। বুঝতে হবে ব্যাপারটা। স্টোর লেজার কন্ট্রোলের সিডি কোন দিক বেরিয়েছে? স্যার সিডি তো বেরিয়েছে ক্রেডিট দিকে, তার মানে যখন আমরা নেক্সট ডেটে যখন এটা বিডি করব, সেটা কোন দিক বেরোবে? ডেবিট দিকে। কোনো কিছুর ব্যালেন্স, ঠিক আছে, কোন বা বলতে পারো খুব সবচেয়ে ভালো ইজি মনে রাখা জিনিস, মনে রাখাটা তোমার পক্ষে খুব ইজি হবে। সিডি যদি ক্রেডিট দিকে বেরোয়, তার মানে তাকে বলে ডেবিট ব্যালেন্স। সিডি যদি ক্রেডিট দিকে বেরোয়, আরে সিডি যদি ক্রেডিট দিকে বেরোয়, তার মানে বিডি কোন দিক বেরোবে? বিডি অপোজিট সাইডে ডেবিট দিকে বেরোবে, ঠিক আছে তো? তার মানে এই স্টোর লেজার কন্ট্রোলের সিডি এই দিক, মানে এটা ডেবিট ব্যালেন্স। তো ডেবিটে লিখবো কত টাকা? 4,506 টাকা। 4,506 টাকা, ঠিক আছে? এটা সিডি করেছি, যদি এখানে তো জায়গা নেই, আমার তো জায়গার অভাব হচ্ছে, এই জন্য করতে পারিনি। বিডিটা যদি করতাম, এখানে লিখতাম টু ব্যালেন্স বিডি কত টাকা? এই 4,506 টাকাটাই এদিক চলে আসবে, ঠিক আছে তো? তো ট্রায়াল ব্যালেন্সটা কি হয়? বিডি যেদিক থাকে, বিডি স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের বিডি কোন দিক ছিল? বিডি ডেবিট দিক ছিল, তাই এখানে ডেবিটে লিখেছি। এবার যদি আমি উল্টো করে ভাবি, ঠিক আছে, সিডি কোন দিক ছিল? স্টোর লেজার কন্ট্রোলের সিডি কোন দিক ছিল? স্যার সিডি ক্রেডিট দিকে ছিল, তাহলে তার অপোজিট সাইডে লিখবে। সিডি যেদিক থাকে তার অপোজিট সাইড। তুমি যদি সিডির দিক থেকে ভাবো, তাহলে সিডি যেদিক থাকে তার অপোজিট সাইড, আর যে বিডির দিক থেকে ভাবো, বিডি যেদিক থাকে সেই দিক, ঠিক আছে? বোঝা গেল? আমি কেন সিডি দিয়ে বারবার বলছিলাম, নাহলে এটা বারবার করে লিখতে হতো না, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা হয়ে গেছে আমাদের, এই অ্যাকাউন্টটা হয়ে গেছে, মিলে গেছে, ওয়েজেস কন্ট্রোলে মিলে গেছে। এবার আমরা মেলাবো, কোনটা মেলাবো? তুমি ফ্যাক্টরি ওভারহেডটা মেলাও। ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল মেলাবো তো অবশ্যই, তার আগে একটা লাইন পড়তে হবে। অ্যাডজাস্টমেন্ট বলেছে, কি অ্যাডজাস্টমেন্ট বলেছে? দ্য কস্ট অফ জার্নাল শো দ্যাট 18,266 and 2,630 ওয়ার অ্যালোকেট টু ওয়ার্ক ইন প্রোগ্রেস। মানে এত টাকা আর এত টাকা দুটোই ওয়ার্ক ইন প্রোগ্রেসে পাঠাতে হবে, ঠিক আছে? তা প্রথম যে টাকাটা বলেছে সেটা ওয়ার্কস ওভারহেডের টাকা,
সেটা হচ্ছে ওয়ার্কস ওভারহেড মানে ফ্যাক্টরি ওভারহেডের টাকা। আমরা তো ফ্যাক্টরি ওভারহেড বাবদ এত টাকা খরচ করলাম, কিন্তু এই টাকাটা রিকভার করতে হবে। তো ফ্যাক্টরি ওভারহেড টাকাটা রিকভার করার জন্য কোন অ্যাকাউন্টে অ্যালোকেট করি? স্যার ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্টে। তাহলে এখানে লেখো বাই WIP কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা বসবে? 18,266। কী করে বুঝলাম? কোশ্চেনটা যদি ভালো করে পড়ো দেখো ওখানে বলে দিয়েছে 18,266 টাকা অ্যালোকেট করবে। ঠিক আছে, 18,266 টাকা অ্যালোকেট করবে ওয়ার্ক ইন প্রোগ্রেসে, বলে দিয়েছে, কোনো ঝামেলা নেই, ওরা বলেই দিয়েছে এত টাকা অ্যালোকেট করো ওয়ার্ক ইন প্রোগ্রেসে। কিসের টাকা? 18,266 ফ্যাক্টরি ওভারহেডের টাকা। তাহলে বোঝা গেল বাই WIP। তো WIP ডেবিটে কি লিখবো? টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 18,266 টাকা। নেক্সট কি বলেছিল? এবার বলেছিল অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত টাকা ছিল? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বা অফিস ওভারহেড ছিল 2,630 টাকা। অফিস ওভারহেড যে 2,630 টাকা ছিল, 2000, দেখো অফিস ওভারহেড টাকাটা তো রিকভার করতে হবে। তো অফিস ওভারহেড কোনটা ছিল? এই যে অফিস ওভারহেড। ও দেখো এখানে লেখাই হয়নি অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত টাকা ছিল? 2,650। এখানে লিখে দাও 2,650। এই 2,600 অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বাবদ আমি এত টাকা খরচ করেছি, কিন্তু এই টাকাটা তো রিকভার করতে হবে। তুমি কত টাকা রিকভার করতে পারছো? 2,630। রিকভার অপোজিট সাইডে বসবে। ঠিক আছে, রিকভার 2,630 টাকা। তো জেনারেলি আমরা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড টাকাটা রিকভার করার জন্য এখানে যে অ্যাকাউন্টটা লিখতাম তার নাম ফিনিশ গুডস লিখতাম, কিন্তু ওরা ডাইরেক্ট বলে দিয়েছে এটা WIP তে পাঠাতে। তাহলে তোমার কিছু করার নেই, WIP লিখতে হবে এখানে। এখানে লেখো বাই WIP কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে বাই WIP ডেবিটে লিখবে টু অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট কত? 2,630 টাকা। ক্লিয়ার এত অবধি? স্যার ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। এই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে, কিন্তু আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করার দরকার নেই এখানে। এবার এই অ্যাকাউন্টটা মেলাবো, ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্টটা মেলাবো। দেখো কোন দিক বেশি হচ্ছে? আশা করছি ডেবিট দিকেই বেশি হবে। 4,680 প্লাস 13,400 প্লাস 120 কত হচ্ছে? আচ্ছা ক্রেডিট দিক বেশি হয়নি, সরি কি বললাম, ক্রেডিট দিক বেশি হয়েছে। ক্রেডিট দিকে হচ্ছে 18,266। এই 18,266 থেকে এই তিনটে জিনিস বাদ দেব। এটা হচ্ছে 4,680 মাইনাস 13,400 মাইনাস 120। চার 4,680 13,400, এইদিকে 18,200 হচ্ছে, মানে 18,266 থেকে যদি 18,200 বাদ দিই কত টাকা ব্যালেন্স পড়ে থাকছে? 66 টাকা। ঠিক আছে, আমি যদি ব্যাপারটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি আগে অনেকগুলো ক্লাস বলেছিলাম ফ্যাক্টরি ওভারহেড বলো, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বলো, সেলিং ওভারহেড বলো, ঠিক আছে, এই ওভারহেড এই অ্যাকাউন্টগুলোতে যদি কোনো ব্যালেন্স বেরোয় সেটা কী দিয়ে মেলাবো? কস্টিং PL দিয়ে মেলাবো। আমি যদি একটু ব্যাপারটা ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করি, এই ডেবিট দিকে 18,200, মানে তুই ফ্যাক্টরি ওভারহেড খরচ করেছো 18,200, কিন্তু টাকা রিকভার করেছো 18,266। বেশি রিকভার করেছো না কম রিকভার করেছো? স্যার 66 টাকা বেশি রিকভার করেছি। তা যত টাকা বেশি রিকভার করি বা কম রিকভার করি সেটা চলে যায় কস্টিং PL এ। মোট কথা এই অ্যাকাউন্টে যা ব্যালেন্স বেরোবে সেটা কস্টিং PL দিয়ে মিলিয়ে দাও। টু কস্টিং PL। এবার কস্টিং PL এর কেইটে বসবে, লেখো বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল কত? 66 টাকা। বোঝা গেল? ওরা যা যা বলেছে আমি সব টুকলাম। ফ্যাক্টরি ওভারহেডে দেখলাম, দেখো ফ্যাক্টরি ওভারহেডটা কি হয় আমরা আগেও করেছি ওভারহেড চ্যাপ্টারে, ওভার অ্যাবজর্পশন আন্ডার অ্যাবজর্পশন। দেখতে হবে আমি অ্যাবজর্ব বেশি করেছি না কম করেছি। ঠিক আছে, খরচ করেছি 18,200। কী করে বুঝলাম? এই তিনটে কালো কালি যেটা লেখা আছে এটা তিনটে যোগ করেছে 18,200। এই দিকটা খরচের সাইড আর এই দিকটা রিকভারের সাইড। খরচ করেছি এত টাকা, রিকভার করেছি এত টাকা, তাহলে রিকভার বেশি করেছি। রিকভার যদি বেশি করি তাহলে তো আমাদের লাভ। ঠিক আছে, লাভ হলে কি হয়? কস্টিং PL, যত লাভ হবে বা লোকসান হবে কস্টিং PL এ চলে যাবে। তাই ডেবিটে লিখলাম কস্টিং PL, এটা আবার ওখানে পোস্টিং করে দিয়েছি। ঠিক আছে, এবার কি করব? এবার আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্টটা মিলিয়ে দেবো। ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্টটা মিলিয়ে দেবো। মিলাও। আগে কি করি? আগে ক্রেডিট দিকটা যোগ করে দেখি কত বেরোচ্ছে। 49,254
প্লাস 4,962 কত হচ্ছে 54,216 টাকা। ঠিক আছে, সেটা আবার এখানে লিখে দাও 54,216 টাকা। তার থেকে এইগুলো বাদ দাও একটা করে, 6,200, 13,800, 13,320, 18,266, 2,630 মিলে গেছে, দু সাইড ট্যালি করে গেছে। তাহলে এবার যদি এখানে বাই ব্যালেন্স সিডিটা এইদিক ছিল, তাহলে বিডি কোন দিকে হবে? বিডি নিচে হবে এইদিকে, কত টাকা? 4,962। আমি কি বলেছি, ট্রায়াল ব্যালেন্স যখন করব বিডি যেদিক থেকে সেদিকেই বসাবো। বিডি ডেবিট দিকে আছে, ডেবিট দিকে বিডি আছে, তাহলে এখানে লিখো 4,962 টাকা ডেবিটে। কি লিখবো? ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল। ঠিক আছে, এবার আমরা এই অ্যাকাউন্টটা মেলাবো। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, খরচ করেছি এত টাকা, রিকভার করেছি এত টাকা। বলো রিকভার বেশি করেছি না কম করেছি? স্যার রিকভার 20 টাকা কম রিকভার করেছে। রিকভার বেশি করি বা কম করি কোথায় চলে যায়? কস্টিং পিএলে চলে যায়। এখানে 20 টাকা লিখবে বাই কস্টিং পিএল, বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট। মিলে গেল এই অ্যাকাউন্টটাও বাই কস্টিং পিএল। কস্টিং পিএল এর ডেবিটে লিখবে টু অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল, কত টাকা? 20 টাকা। তার মানে কি কি অ্যাকাউন্ট মিলে গেল? এই অ্যাকাউন্টটাও মিলে গেল, এই অ্যাকাউন্টটাও মিলে গেল। এবার ফিনিশ গুডস মেলাবো। ফিনিশ গুডসটা ট্যালি করো। ডেবিট দিকে যোগফল কত হচ্ছে? 4,870 প্লাস 49,254, টোটাল হচ্ছে 54,124। এখানে লিখলাম 54,124। 54,000 লেখো, 54,124, 54,124। তার থেকে এইগুলো বাদ দাও, 49,000 বাদ দাও, একই হচ্ছে, দু সাইড ট্যালি করে গেছে। ঠিক আছে তো? এবার ফিনিশ গুডস, ফিনিশ গুডসের ব্যালেন্স সিটি এই দিক আছে, তার মানে বিডি ডেবিট দিকে, আর বিডি যেদিক থাকে ট্রায়াল ব্যালেন্স সেদিকেই বসবে। তাহলে কত লিখবে? 5,124 টাকা। তাহলে এখানে কি লিখবে? এটাকে লিখবে ফিনিশ গুডস কন্ট্রোল। ঠিক আছে তো? ট্রায়াল ব্যালেন্স এত অবধি হলো, তার মানে এই অ্যাকাউন্টটা মিলে, এই অ্যাকাউন্টটা মিলে গেছে, এই অ্যাকাউন্টটাও মিলে গেছে। এবার করবো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্টটা মেলাবো। আমি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বাবদ এত টাকা খরচ করেছি, কিন্তু এই টাকাটা তো রিকভার করতে হবে। এই টাকাটা কোথায় রিকভার করবো? কস্ট অফ সেলস। তাহলে ক্রেডিট দিকে লেখো বাই কস্ট অফ সেলস, ক্রেডিট দিকে লেখো বাই কস্ট অফ সেলস। কত টাকা? 1,134 টাকা। তার মানে কস্ট অফ সেলসের ডেবিটে লেখো 1,134 টাকা। কি বলে লিখবে? টু সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কন্ট্রোল। হয়ে গেল। এবার কস্ট অফ সেলসের টোটাল যত টাকা থাকবে এটা কোন অ্যাকাউন্টে চলে যায়? কস্টিং পিএলে চলে যায়। টোটাল করো 50,134, এটা চলে যাবে কস্টিং পিএলে। লেখো বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট। কত? 50,134। ঠিক আছে, কস্ট বাই কস্টিং পিএল, কস্টিং পিএল এর ডেবিটে লিখবে টু কস্ট অফ সেলস। কত টাকা? 50,134 টাকা। ঠিক আছে, এবার কোশ্চেন পড়ে দেখো সেল কত দিয়েছে। সেল কি কোশ্চেনে কিছু দিয়েছে? আর তো কিছু দেখতে পাচ্ছি না অঙ্কে। ঠিক আছে, এত অবধি তো পোস্টিং হয়ে গেল। এইবার কি হচ্ছে? এইবার আমাকে কোশ্চেন পড়ে দেখতে হবে গুডস কত টাকায় সেল করা হয়। যেমন আগের অঙ্কগুলো তো বলে দিয়েছিল, সেল বলে দিয়েছিল এত টাকায় সেল করা হয়েছিল, কিন্তু এই অঙ্কটা আমি অনেকবার পড়লাম, খুঁজে দেখলাম সেলের টাকাটা বলেই দেয়নি। এটাও বলে দেয়নি যে সেলের টাকা বলে দেয়। ঠিক আছে, এই যে 50,134 বেরোলো, এটাও তোমার টোটাল কস্ট, এটাও টোটাল কস্ট, কিন্তু কত টাকা সেল সেটা তো বলে দেয়নি।
আমার যে প্রোডাক্টটা তৈরি করছে, যেমন মার্কার পেন তৈরি করছে, বলছে মার্কার পেন তৈরি করতে আমার এত টাকা খরচ হয়েছে, টোটাল কস্ট এত হয়েছে, কিন্তু টোটাল কস্ট এত টাকা, কিন্তু কাস্টমার থেকে টাকাটা তুলতে হবে, কাস্টমারকে তো মালটা বেচতে হবে, কিন্তু কত টাকায় বেচেছি সেটাই বলে দেয়নি, বা এটাও বলে দেয়নি যে এত পার্সেন্ট প্রফিটে বেচেছি বা এত টাকা প্রফিট, কিছুই বলে দেয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, কাস্টমারকে তো গুড সেল করেইছি, তো কাস্টমারকে কত টাকায় গুড সেল করেছি, যেহেতু কোশ্চেনে কিছু বলে দেয়নি, আমরা অ্যাজাম্পশন করে নেব কস্ট প্রাইসে গুডস বেচেছি। ঠিক আছে, এটা মাথায় রাখবে, আমরা অ্যাজাম্পশন করে নেব গুডস বেচেছি কস্ট প্রাইসে। ঠিক আছে, গুডস বেচলে জার্নাল কি হয় স্যার, গুডস বেচলে তো মানে জার্নালে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তো এখানে তো ক্যাশ হবে না, ক্যাশের জায়গায় হবে সিএলসি টু সেলস। তাহলে সিএলসি অ্যাকাউন্টে ডেবিটে হবে টু সেলস। কত টাকায় গুডস বেচছি, কস্ট প্রাইসে, কস্ট প্রাইস কত ছিল 50,134 টাকা। তাহলে সেলস অ্যাকাউন্টের কেইটে বসবে বাই সিএলসি 50,134, আর এটা সেলের টাকাটা, সেলের ব্যালেন্সটা পিএল এ চলে যাবে, কস্টিং পিএল টু কস্টিং পিএল অ্যাকাউন্টে চলে যাবে 50,134। ঠিক আছে, মিলে গেল, এই অ্যাকাউন্টটাও মিলে গেল, সব অ্যাকাউন্টে মিলে গেছে। জাস্ট এখানে টু কস্টিং পিএল এ কেইটে লেখো বাই সেলস 50,134 ব্যালেন্স করো। এখানে বের হচ্ছে ব্যালেন্স বের 46, এটা চলে যাবে টু সিএলসিতে, তো সিএলসির কেইটে বসবে 46 টাকা। টোটাল করে দাও, অঙ্ক শেষ। 50,134 প্লাস 14,592, ঠিক আছে, 64,726। তোমাদের এক্সামে যদি অঙ্ক আসে অবশ্যই অ্যাজাম্পশনটা লিখে দিতে হবে, তোমরা অ্যাজাম্পশন করেছো যে এই কোম্পানি গুডস বেচেছে কস্ট প্রাইস, এটা লিখতেই হবে, নাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। আচ্ছা, আর একটা দেখো, কস্ট লেজার কন্ট্রোল, এই অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স বেরিয়েছিল, টু ব্যালেন্স সিটি যদি এদিক হয় তাহলে বিটি কোন দিক হবে, কেইটা হবে, তার মানে এখানে লিখবো সিএলসি লিখবো 14,592। ঠিক আছে, সিএলসি, তাহলে দু সাইড মিলে গেল, ট্যালি করে গেল। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তবে এই বইতে কি করেছে, বইতে এই যে আমি সুন্দর করে বলে দিলাম, একটা ইজি লাগলো, বইতে এইসব কিছু করেইনি। বইতে কি করেছে, বইতে যেহেতু সেল বলে দেয়নি, বইতে কি করেছে ভালো করে শোনো, বইতে যেহেতু সেল বলে দেয়নি, তাই ওরা কি করেছে, যেহেতু কোশ্চেনে সেল বলে দেয়নি, তাই ওরা সেল অ্যাকাউন্ট খোলেনি। ঠিক আছে, মন দিয়ে শোনো ওরা কি করেছে, বাট আমি যেটা করেছি সেটা করলেই বেটার, সেটা করতে পারো, কারণ আমাদের তো অ্যান্সার মিলেই গেছে। ঠিক আছে, ওরা কি করেছে ওদের কথা বলে দিচ্ছি। বইতে ওরা সেল বলেনি বলে সেল অ্যাকাউন্ট খোলেনি, ওরা কস্টিং পিএলও খোলেনি যেহেতু সেল বলেনি, এই দুটো অ্যাকাউন্ট খোলেনি, অর্থাৎ ওরা এখানেই অঙ্ক শেষ করে, কস্ট অফ সেলসেই শেষ করে দিয়েছে। কস্ট অফ সেলসে কি করেছে, অর্থাৎ ওরা সেল অ্যাকাউন্টও খোলেনি, কস্টিং পিএলও খোলেনি, কারণ যেহেতু সেল কোশ্চেনে বলে দেয়নি, কোশ্চেনে সেল বলে দেয়নি, তাই এই দুটো অ্যাকাউন্ট খোলেনি। ওরা কি করেছে, এই যে এখানে বাই কস্টিং পিএলটা ওরা খুলবে না, ওরা তো কস্টিং পিএল খোলেনি। স্যার যদি কস্টিং পিএল না খোলে, আমরা কি বলেছিলাম, কস্ট অফ সেলসের টোটাল যত টাকা ব্যালেন্স বেরোবে সেটা কস্টিং পিএল পাঠাবো, ওরা তো কস্টিং পিএল খোলেইনি। কেন কস্টিং পিএল খোলেনি, যেহেতু অঙ্কে সেল বলে দেয়নি, আর যেহেতু অঙ্কে সেল বলে দেয়নি, এই কস্টিং পিএল এর জায়গায় ওরা করে দিচ্ছে সিএলসি। ঠিক আছে, কস্টিং পিএল এর জায়গায় সিএলসি করে দিয়েছে। ব্যাপারটা বোঝা গেল? স্যার বুঝতে পেরেছি। স্যার যদি কস্টিং পিএল না খোলা হয়, তাহলে ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, এদের তো ব্যালেন্স পিএল বেরিয়েছিল, তাহলে পিএল যদি না খুলি তাহলে এই টাকাগুলো বসাবো কি করে? সেক্ষেত্রে ওরা একটা হিন্টস দিয়েছে, বলছে যেহেতু আমার এই অঙ্কে কস্টিং পিএল খুলতে হচ্ছে না, তাই তুমি এখানে যে ব্যালেন্সটা বেরোচ্ছে সেটা তুমি কস্টিং পিএলে পাঠিও না। তাহলে কি করতে বলেছে, ব্যালেন্স রাখতে বলেছে, এটাই অ্যাজাম্পশন করেছে। আশা করি বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি আমাকে বলবে, আমি তারপর যদি ওরা বইতে যেই অ্যাজাম্পশন ধরে অঙ্ক করেছে সেরকম টাইপের একটা অঙ্ক করে দেওয়া যেতেই পারে, অসুবিধা নেই। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা নিজেরাই করো না, তোমরা এতবিত করলে তো এই অঙ্কটা আরেকবার করে দেখো, ওরা যেই অ্যাজাম্পশন ধরে করেছে সেই অ্যাজাম্পশন ধরে করো। আমি আবার বলছি, ওরা কি করেছে, ওরা বলতে যেহেতু অঙ্কে সেল বলে দেয়নি, এই দেখো আমি মোটামুটি হয়ে গেছে, এটা মুছে দিয়ে আমি বলে দিচ্ছি ওরা কি করেছে। ওরা বলছে অঙ্কে তো সেলস নট গিভেন, অঙ্কে তো সেলস দিয়ে দেয়নি, তাহলে যেহেতু সেলস দেয়নি তাই আমরা সেলস অ্যাকাউন্ট
কস্টিং পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে, সেলস অ্যাকাউন্ট আর কস্টিং পিএল অ্যাকাউন্ট নট ওপেন, এই দুটো ওপেন করবো না, এই দুটো ওপেন করবো না। এই দুটো যদি ওপেন না করি তাহলে কস্ট অফ সেলস অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা বেরোলো, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম কস্ট অফ সেলসের ব্যালেন্স কস্টিং পিএল এ পাঠাতে। কখন কস্টিং পিএল এ পাঠাবো, যদি সেল থাকে, যদি সেল থাকে, ইফ সেলস গিভেন, ইফ সেলস গিভেন, যদি অঙ্কে সেল বলে দেয় তাহলে কস্ট অফ সেলসের ব্যালেন্স কস্টিং পিএল এ পাঠাবো। স্যার যদি সেলস না বলে দেয়, ওরা কি বলেছে, যদি সেলস না বলে দেয় তখন তুমি এটাকে কস্টিং পিএল এর জায়গায় তুমি পাঠিয়ে দাও সিএলসি অ্যাকাউন্টে, সিএলসি অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। বুঝতে পারলে স্যার? তাহলে এবার আমরা অঙ্ক করতে গিয়ে তো যেমন ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, এখানে যে আমরা করেছি কিছু ব্যালেন্স বেরিয়েছিল তো কস্টিং পিএল, কস্টিং পিএল দিয়ে তো আমরা ব্যালেন্স করেছিলাম। তাহলে যদি কস্টিং পিএল যদি না করি তাহলে ওই ব্যালেন্সগুলো কোথায় লিখবো, সেরকম ক্ষেত্রে ওরা রেজুলেশন করে দিয়েছে এরকম অঙ্কের ক্ষেত্রে কস্টিং পিএল খোলার দরকার নেই, ওই অ্যাকাউন্টগুলোতে যেই ব্যালেন্স বেরোবে সেটা ব্যালেন্স লিখবে, টু ব্যালেন্স শিট, ঠিক আছে, এটাই করতে বলছে। বাট দেখো এত কিছু মাথার মধ্যে রাখতে হবে না, আমি যেটা করেছি ওটা করলেও হবে, ওটা আমার বেশি ইজি লেগেছে, ঠিক আছে, এই জন্য ওটা বেশি করলাম, ওটা আমি করলাম, বইতে এইভাবে করেনি। এবার আমি তোমাদের ট্রায়াল ব্যালেন্সটা বলছিলাম, ট্রায়াল ব্যালেন্সের কনসেপ্ট একটু বুঝিয়ে দিই। এবার আমি তোমাদের সামনে বললাম না ট্রায়াল ব্যালেন্সের কনসেপ্টটা বুঝিয়ে দেবো, ওটা কেন জিএলএ বারবার আসছিল আমি সেটাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে কস্ট বুকে ওদের কাজটা কি থাকে, কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ, ও অনলি নমিনাল অ্যাকাউন্টেরই কাজ করবে, ও অনলি নমিনাল অ্যাকাউন্টেরই কাজ করবে, ও রিয়েল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট কিছুই কাজ করবে না। সাপোজ ধরো এই অ্যাকাউন্ট সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে, স্টোর লেজার কন্ট্রোল, ডব্লিউআইপি, ফিনিশ গুডস, তিনটেই তো তোমার অ্যাসেট, আর অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিটেই বসে, লিখে দিয়েছি, এখানে কোনো সমস্যা নেই, কস্ট অ্যাকাউন্টেন্ট এই কাজগুলো করবেই, এখানে কোনো সমস্যা নেই, এই অ্যাকাউন্টটা তৈরি করবেই। কিন্তু ডেটার্স তো পার্সোনাল অ্যাকাউন্ট, ও বলেছে আমি এখানে এই অ্যাকাউন্ট করবো, এর জন্য টাকা পাই না, এই অ্যাকাউন্টটা করবে না, ডেটার্স অ্যাকাউন্ট করবে না। তাহলে ডেটার্সের জায়গায় কোন অ্যাকাউন্ট করবে, দেখো ডেটার্স অ্যাকাউন্ট যদি ও না খোলে, ও যদি ডেটার্স অ্যাকাউন্ট, ধরো সাপোজ ধরো গুডস বেচা হলো, গুডস বেচলে জার্নাল কি হয়, ধরো কাউকে আমি ধারে গুডস বেচি, ধারে গুডস বেচলে জার্নাল কি হয়, স্যার ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, কিন্তু ও তো বলছে ডেটার্স দেখাবে না, তা ডেটার্স যদি না দেখায় তাহলে ডবল এন্ট্রি সিস্টেম হবে কি করে, অ্যাকচুয়ালি ডেটার্স টু সেলস, ডেটার্স দেখাবে না, ডেটার্সের বদলে কি দেখাবে, কি শিখিয়েছি, নতুন একটা অ্যাকাউন্ট দেখাবে যে অ্যাকাউন্টের নাম জিএলএ, তা ডেটার্স না দেখি ডেটার্সের জায়গায় দেখাবে জিএলএ। একই রকমভাবে ক্রেডিটার্স, এটাও পার্সোনাল অ্যাকাউন্ট, এটাও দেখাবে না, এর বদলে কি দেখাবে, জিএলএ। ব্যাংক হচ্ছে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, এটাও দেখাবে না, এর বদলে কি দেখাবে, জিএলএ। ক্যাপিটাল, এটাও পার্সোনাল অ্যাকাউন্টে দেখাবে না, এর বদলে কি দেখাবে, জিএলএ। তার মানে আলটিমেটলি প্রশ্ন, যেমন তোমাদের মানে প্রশ্ন, স্যার আপনি জিএলএ এতবার কেন লিখবেন, আপনি জিএলএ এতবার কেন লিখবেন, একবার জিএলএ লিখলেই তো হয়ে যায়, কেন একই জিনিস এতবার করে লেখার দরকার কি, অর্থাৎ জিএলএ ডেবিট কত আছে, জিএলএ ডেবিট আছে 50,000 আর 10,000, 60,000, তার মানে জিএলএ ডেবিট আছে 60,000 আর জিএলএ ক্রেডিট আছে 1 লাখ, জিএলএ ক্রেডিট আছে 1 লাখ, তার মানে আমি এতগুলো না লিখে যদি জিএলএ ডেবিট লিখি 60,000 আর ক্রেডিট লিখি 1 লাখ, তাহলেও তো তোমার ট্রায়াল ব্যালেন্স হবে, ট্রায়াল ব্যালেন্স এদিকে 1 লাখ টাকা আর এইদিকে কত হচ্ছে 60 আর 6 66, 66 আর 14 80, 80 আর 20 1 লাখ মিলিয়ে গেছে, তাহলে তো ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হতে পারে, তোমাদের প্রশ্ন হতে পারে স্যার জিএলএ একবার ডেবিট একবার ক্রেডিট এরকম কেন লিখেছেন, একটা সাইডে লিখুন না, একটা সাইডে লিখুন, আমরা ট্রায়াল ব্যালেন্স এরকমই শিখেছি, নেট ব্যালেন্স হতো, ব্যালেন্সিং মেথড ছিল, তাহলে একদিকে কোন দিক, ডেবিটে 60 ক্রেডিটে 1 লাখ, তাহলে কোন দিক বেশি হচ্ছে, স্যার ক্রেডিটে, কত টাকা এক্সট্রা, 40,000 টাকা, 40,000 টাকা এক্সট্রা, তাহলে ক্রেডিট দিকে যদি 40,000 টাকা লিখে দিই তাহলে কত হচ্ছে, এই দিকেও 40,000 এইদিকেও 40,000, তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, কনসেপ্টটা বুঝতে পারলে। তা আমরা ওই হাবি জাবি এত সব অ্যাকাউন্ট লিখবো না, অর্থাৎ রিয়েল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট কিছু লিখবো না, ওর বদলে লিখে দেবো জিএলএ, জিএলএ কিন্তু নেট ব্যালেন্সটা লিখবো। তাই দেখো কোশ্চেনে যে ব্যালেন্সগুলো দিচ্ছিল না, ধরো এর একটা ব্যালেন্স ছিল, এর একটা ব্যালেন্স ছিল, এর একটা, এগুলোর ব্যালেন্স সব ডেবিট ব্যালেন্স হয়, তো ডেবিট দিকে লিখবো, আর তিনটেরই যোগফল হবে জিএলএ বা সিএলসি। আশা করি বুঝতে পেরেছো, এটা কপি করে নাও।